Hello students, my name is Amarnath Kaur. আমি তোদের কনসেপ্ট টিচার ইউটিউব চ্যানেলের ফিজিক্স ফ্যাকাল্টি অমরনাথ কর এবং তোদের অমরদা। আজকে তোদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর বেসিক ম্যাথমেটিক্স এর লেকচার 2 নিয়ে এসেছি। আমরা আগের ক্লাসে কি জেনেছিলাম? আমরা যেটা জেনেছিলাম বেসিক অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, বিভিন্ন রকমের ফর্মুলা সম্পর্কে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি এবং বিভিন্ন রকমের কার্ভের সম্পর্কে জানবো। এবং লাস্টে যেটা জানবো, লাস্টের অনেকটাই আগে, মানে এটা আমাদের জোর আধ ঘন্টা হয়ে যাবে কোঅর্ডিনেট জিওমেট্রিটা, এবং লাস্ট আধ ঘন্টা 45 মিনিটে আমি তোদেরকে সমস্ত ক্যালকুলাসের যেটা ডিফারেন্সিয়েশনের পার্টটা, যেটা স্টুডেন্টদের প্রচুর প্রবলেম হয়ে থাকে, প্রচুর অসুবিধা হয়ে থাকে। তোরা কি করেছিস বলতো? তোরা ক্লাস 10 পড়েছিস, ক্লাস 10 পর্যন্ত তোরা ক্যালকুলাস পার্ট একটুকুও জানিস নি, কিন্তু যখন ক্লাস 11 উঠছিস, ক্লাস 11 এর স্টার্টিংয়ে তোদের ক্যালকুলাস পার্ট থাকে না, ক্লাস 11 এর লাস্টের দিকে যে তোরা কি ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের সঙ্গে তোদের সম্পর্ক হয়ে থাকে লাস্টের দিকে। তাই তোরা কি হয়, তোরা ফিজিক্সের যে ক্যালকুলাস পার্টটা লাগে সেটা সম্পর্কে তোরা তাহলে তোরা ক্লাস 11 কি করবি, যে ক্লাস 11 এর স্টার্টিং এ ফিজিক্সের যে আমরা ফিজিক্সের যেটা ক্যালকুলাস পার্টটা পড়াবো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, যেটা ফিজিক্সের জন্য তোদের লাগবে সেটুকু রকম ভাবে পড়াবো। তোরা ম্যাথমেটিক্সে ক্লাস 11 ভালোভাবেই পড়বি, যে ডিফারেন্সিয়েশনটা তোরা ভালো করে পড়বি, এবং ক্লাস 12 গিয়ে সেই ডিফারেন্সিয়েশনের যেটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভটা তোরা ভালো করে জানবি। তারপর তোরা কি জানবি? ইন্টিগ্রেশন জানবি। সেই ইন্টিগ্রেশন জানার পর অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন সেটাও তোরা কমপ্লিট করবি। তো এখানে তোদেরকে কি জানতে হবে? বেসিক অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ জানতে হবে, মানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের ম্যাক্সিমা, মিনিমা, লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা সম্পর্কে জানতে হবে। আর কি জানতে হবে? ডিফারেন্সিয়েশন জানতে হবে। এটা হচ্ছে ডেরিভেটিভ পার্টটা তাহলে কমপ্লিট হবে। তো ইন্টিগ্রেশন যে পার্টটা, সেখানে ইন্টিগ্রেশনের কয়েকটা ফর্মুলা জানতে হবে, এবং সেই ইন্টিগ্রেশনের সিম্পল এরিয়া আন্ডার দ্য কার্ভ ওইখানটা একটু জানতে হবে। এছাড়া আমরা কি করবো, ক্যালকুলাস একটা প্রচুর বড় পার্ট, যেটা তোরা জানতে হবে, অনেক আছে যেটা তোরা ম্যাথমেটিক্সে জানতে পারবি। ঠিক আছে? আর তোদের প্রতি যেটা বললাম, যে তোরা কনসেপ্ট টিচার ইউটিউব চ্যানেলটাকে তোরা তোদের বন্ধুদের মধ্যে শেয়ার কর, ঠিক আছে? এবং বেশি বেশি করে, এবং তোদের যেখানে যেখানে প্রবলেম হচ্ছে তোরা সেগুলো কমেন্টে লেখ, নাহলে আমি বুঝতে পারবো না। ঠিক আছে? তোদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তোরা যদি আমাদেরকে কমেন্টে লিখিস, একমাত্র তোদের সাথে আমাদের কমিউনিকেট করার এই অনলাইন ক্লাসে কি ওই কমেন্ট সেকশন ছাড়া আমরা তোদের সাথে আমার আর কি হয়ে থাকবে, আমরা কমিউনিকেট করতে পারবো না। তো ডিটেলসে তোরা লেখ, তোদের কোন জায়গাটা চাই, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে সেগুলো লেখ, এবং ভিডিওটাকে সমস্ত প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখ। এবং শুধু দেখলে হবে না, তোরা খাতা নিয়ে ভিডিওটাকে দেখ, এবং দেখতে দেখতে সেটা পজ করা। আর আমি তোদের জন্য কি করেছি, যে তোদের সুবিধার জন্য আমি কি করেছি, সমস্ত জিনিসটাকে পিপিটির মতো করে নোটস করে নিজের সময় বার করে আমি করিয়ে এনেছি, যাতে তোদের কি কোনোরূপ অসুবিধা না হয়। ঠিক আছে? চল তাহলে ক্লাসটা স্টার্ট করা যায়। ফার্স্টে আমরা কি করব, কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে জানবো। তাই কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের যে দ্বিমাত্রিক তলে তোরা আমরা জেনে এসেছি যে এক্স ওয়াই যে প্লট আমরা করতে পারি দ্বিমাত্রিক তলে। তো এই দেখ, এই একটা আমরা কি করেছি, এক্স অ্যাক্সিস করেছি, এইটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক তল। দ্বিমাত্রিক তলে একটা বিন্দু ধরেছি পি, সেই পি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরছি x1, y1। পি বিন্দু স্থানাঙ্ক কত ধরেছি? x1, y1। আর একটা দ্বিমাত্রিক তলে বিন্দু ধরেছি যেটা কিউ, যার স্থানাঙ্ক x2, y2 ধরেছি। এখানে কি বলছে, এই x1, y1 মানে কি, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে x1, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে y1 আমরা জানি। আর x2 মানে কি, এই মূল বিন্দু মানে 0,0 থেকে এই কিউ বিন্দু যেটা দূরত্ব সেটা হচ্ছে x2, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত, x2, আর এইখান থেকে এই x2 থেকে এই ডিস্টেন্সটা যেটা আমাদের y অ্যাক্সিস দিকে যাচ্ছে সেটা হচ্ছে y2। এটা আমরা জানি। এরপর এটা তো আমরা জানি, এটা তোদেরকে বেসিক জানালাম। এরপর ডিস্টেন্সের যেটা ফর্মুলা, যে দ্বিমাত্রিক তলে দুটো বিন্দু যদি দেওয়া থাকে, একটা বিন্দু পি এবং একটা কিউ, পি বিন্দু স্থানাঙ্কও জানি আর কিউ বিন্দু যদি স্থানাঙ্ক জানি, তাহলে এই পি কিউ যে ডিস্টেন্সটা, সেই দূরত্বটার যেটা সূত্র বা ফর্মুলাটা কি হয়ে থাকে, √(x2 - x1) তার হোল স্কোয়ার প্লাস কি হয়ে থাকে y2 - y1 তার হোল স্কোয়ার হয়ে থাকে।
এটা হচ্ছে কি ডিস্টেন্সের ফর্মুলা। এরপর আমরা জানবো যে তোরা স্লোপ বা যদি আমাদের সরলরেখা সমীকরণ জানি, আমরা সরলরেখা সমীকরণ কি জানি, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে কি একটা সরলরেখা সমীকরণ, যেখানে m হচ্ছে কি সেই সরলরেখার প্রবণতা বা নতি, প্রবণতা বা কি নতি, যেটাকে ইংরেজিতে কি বলা থাকে, স্লোপ বলা থাকে। ধর একটা সরলরেখা, এটা দ্বিমাত্রিক তলের, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখার নতি বলতে কোনটা বোঝাচ্ছে, এই পজিটিভ এক্সিসের সঙ্গে যে কোণটা করছে, এইটা হচ্ছে কি কোণটা করছে থিটা। এই থিটার যেটা ট্যানজেন্ট, এই থিটার যেটা ট্যানজেন্ট মান মানে ট্যান থিটা, সরি, থিটার যেটা ট্যানের মান, সেটাই হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এটাকে আমাদের কি বলা থাকে, স্লোপ বা নতি বলা থাকে। এমটাকে প্রবণতা বা স্লোপ বা নতি বলা হয়ে থাকে। বুঝতে পারলাম? তো এই যে আমাদের যদি দুটো বিন্দু দেওয়া থাকে, দুটো বিন্দু দেওয়া থাকলে এই একটা বিন্দু পি, এই একটা বিন্দু কিউ, পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে, কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে। সেই পি এবং কিউ বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে তার নতি সূত্র যেটা হয়ে থাকে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তো আমরা জানি স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের যেটা হয়ে থাকবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। স্লোপ বা প্রবণতার যে সূত্রটা সেটা মনে রাখতে হবে যে m ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু স্লোপ ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1। ওকে, চল এরপর কতগুলো পয়েন্ট যেগুলো তোদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, 5টা 6টা পয়েন্ট যেটা তোরা ভালো করে মাথায় রাখবি, যে পয়েন্টগুলো প্রচুর ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখানে যে 6টা পয়েন্ট লিখেছি, এই 6টা পয়েন্ট তোদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে দিই। তোরা কি করবি, খাতায় নোট করবি। ফার্স্ট এই কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড গ্রাফারে লিখবি এখানে ডিস্টেন্সের ফর্মুলা, এই ফর্মুলাটাকে ভালো করে মাথায় রাখবি। 1 নম্বর ফর্মুলা যেটা ভালো করে মনে রাখবি, স্লোপের যে ফর্মুলা সেটাও ভালো করে মাথায় রাখবি। এবার বলেছে স্লোপ অফ স্ট্রেট লাইন রিমেন সেম অ্যাট অল দা পয়েন্ট। একটা কি বলেছে, একটা সরলরেখা আমাদের বলছে, একটা সরলরেখার এই বিন্দুতেও যেটা স্লোপ হয়ে থাকবে, সরলরেখার প্রতিটি বিন্দুতে সরলরেখা সমান হয়ে থাকে। কারণ কি, এইটা কি হচ্ছে এক্স স্লোপ মানে কি এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করবে, এইটার সাথে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, এই বিন্দুটাতেও এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণেই করে থাকবে। তাহলে থিটার যেটা ট্যানজেন্টের মান সেটাই তো স্লোপ। এর জন্য বলছে স্লোপ অফ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে রিমেন সেম থাকে অ্যাট অল দা পয়েন্ট। একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা বিন্দুতে তার যে প্রবণতা বা নতি বা স্লোপ সেম হয়ে থাকে। 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে বলছে কি, এই যে থিটাটা মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করছে, আমরা কি বলেছি এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করছে এই থিটা যদি 0 ডিগ্রি কিংবা 0 ডিগ্রির সঙ্গে সমান হয়ে থাকে, মানে 0 ডিগ্রি চাইতে বেশি কিংবা 0 ডিগ্রির সঙ্গে সমান এবং 90 ডিগ্রির চাইতে কম হয়ে থাকে, তাহলে স্লোপটা পজিটিভ হয়ে থাকবে। স্যার কেন পজিটিভ হয়ে থাকবে, ব্যাপারটা বুঝো। আমরা এর আগের দিন তোদেরকে কি বলেছিলাম, অল সাইন ট্যান কস, আমরা বলেছিলাম যে প্রথম পাদে সমস্ত যে ত্রিকোণমিতিক মানে যে ফাংশন বা অপেক্ষকগুলো থাকে সেগুলো সবের মান পজিটিভ হয়ে থাকে। দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন এবং সাইনের যেটা সাইনের বিপরীত মানে কি কসেক, সাইন এবং কসেকের ক্ষেত্রে কি হয়ে থাকে পজিটিভ হয়ে থাকে, তার বাকি সমস্তগুলো নেগেটিভ। তাহলে প্রথম পাদে যেহেতু সমস্ত পজিটিভ, তাহলে মানে থিটা কোণটাও পজিটিভ, তাহলে ট্যান থিটার মানও কি হয়ে থাকবে পজিটিভ হয়ে থাকবে। দ্বিতীয় পাদে ট্যান থিটার মান কি হয়ে থাকবে নেগেটিভ থাকবে। এই জন্য বলছে যে যখন কোণটা 90 ডিগ্রির চাইতে বেশি হয়ে থাকবে, ইকুয়াল টু নয় 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 ডিগ্রির সঙ্গে বেশি কিংবা সমান হয়ে থাকবে, তখন স্লোপ বা তার নতিটা নেগেটিভ হয়ে থাকবে। কারণ কি, অল সাইন এই যে এইখানটাতে কি হয়ে থাকবে সমস্ত জায়গায়, এই দ্বিতীয় পাদটাতে কি হয়ে থাকে, দ্বিতীয় পাদটাতে ট্যানের মান মানে দ্বিতীয় পাদে কি হয়ে থাকবে ট্যানজেন্টের যেটা ট্যান যে অপেক্ষকটা রয়েছে ত্রিকোণমিতি তার মান নেগেটিভ হয়ে থাকে, ঋণাত্মক হয়ে থাকে, তার মান ঋণাত্মক হয়ে থাকে। এরপর যে আমরা বলছিলাম না এইখানটাতে কি বলেছি যে 90 ডিগ্রি হবে নি, 90 ডিগ্রি যদি হয় তাহলে স্লোপ তার ইনফিনিটি হয়ে থাকবে, অসীম হয়ে থাকবে, অর্থাৎ অনির্ণয় হয়ে থাকবে। আমরা কি জানি tan 90 ডিগ্রির মান কত জানি, tan 90 ডিগ্রির মান অসঙ্গত মানে ইনফিনিটি। আমরা জানি কি tan 90 ডিগ্রির মান কত, না অসঙ্গত আমরা জানি। এর জন্যই বলছে যে থিটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে দেন স্লোপ ইজ ইনফিনিটি। মানে আমাদের কি বলছে, যদি কোনো একটা সরলরেখা y অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে থাকে, তাহলে এই ধর এই সরলরেখাটা, এটা যে কোনো একটা সরলরেখা, এই সরলরেখাটা কি হচ্ছে y অক্ষের সঙ্গে সমান্তরাল, y অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে এই যে x অক্ষের সঙ্গে যে কোণ করবে মানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর যেটা প্রবণতা কি হয়ে থাকবে m ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি। অর্থাৎ এই যে সরলরেখাটার প্রবণতা, এই সরলরেখাটার নীতি অনির্ণয় অর্থাৎ ইনফিনিটি বা অসীম বলতে পারি।
এরপর কি বলছি, থিটা 3 নম্বর পয়েন্ট করে দিয়েছি, 4 নম্বর পয়েন্ট বুঝিয়ে দিয়েছি। এরপর 5 নম্বর, যদি থিটাটা 0 হয় দেন স্লোপ ইজ 0। মানে ট্যান জিরোর ভ্যালু কি জানি, ট্যান জিরোর ভ্যালু, ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত জানি আমরা, ট্যান 0 ডিগ্রির ভ্যালু জানি 0। এর জন্য কি বলছি যে থিটা অর্থাৎ কোণটা যদি 0 হয়ে থাকে তাহলে তার ট্যানজেন্টের মান মানে ট্যান 0 তাহলে 0 হয়ে থাকে। এর জন্য কি বলছে যে যখন থিটা 0 তখন স্লোপ কি হবে আমাদের 0 হয়ে থাকবে। এরপর 6 নম্বর যে পয়েন্টটা দেখ, ইফ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস দেন স্লোপ 0। কি বলছি, এক্স অ্যাক্সিসের সমান্তরাল আমরা দেখাচ্ছি, এই দেখ এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের সমান্তরাল মানে কি, এই সমস্ত লাইনগুলো যে সমস্ত সরলরেখাগুলো এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল মানে কি তার সঙ্গে কোণটা কত করবে, 0 করবে। মানে এই সমস্ত লাইনগুলোর ক্ষেত্রে যে কোণ করছে, এই সমস্ত লাইনগুলোর ক্ষেত্রে যে কোণ সেটা কত, 0 ডিগ্রি না। তাহলে ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত স্যার, তাহলে প্রবণতা এম মানে কি ট্যান 0 ডিগ্রি যে কোণটা করবে তার ট্যানজেন্টের মান, তাহলে ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত, 0। তাহলে এই আমরা তো বলতেই পারি ইফ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস দেন স্লোপ ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটা যে এখানে আমি 6টা পয়েন্ট লিখেছি, সেই 6টা পয়েন্টের মানে আমি কিন্তু তোদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। কি করতে হবে, আমরা পাশে দেখেছি, ভিডিওটাকে পজ কর, নোটস কর, দেন এগিয়ে যা। এরপর দেখ আমাদের ওয়াই অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস রয়েছে, এইটা একটা সরলরেখা, সেই সরলরেখার প্রবণতা m1, এইটা একটা সরলরেখা, সেই সরলরেখার প্রবণতা m2, এইটা একটা সরলরেখা। দেখ তাহলে আমরা কি বললাম, এটা বুঝতে পারলি। এরপর চল, এখানে ওয়াই অ্যাক্সিস রয়েছে, এখানে এক্স অ্যাক্সিস রয়েছে, এই একটা সরলরেখা এঁকেছি। দেখ এই সরলরেখাটার যেটা প্রবণতা মানে ধর এটা থিটা কোণ করেছে, সেই থিটা কোণ তার ট্যান থিটার মান, ট্যান থিটার মানে কি সেটা স্লোপ যেটা m1। এই সরলরেখাটা কি করেছে, m2 প্রবণতা, এই সরলরেখাটা কি করেছে, m3 প্রবণতা করেছে। মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করেছে তার এই সরলরেখাটা যেটা প্রবণতা m3। তাহলে আমরা কি জানি যে ট্যানজেন্টের মান 0 ডিগ্রি থেকে যখন 90 ডিগ্রিতে যায় তখন দেখবি যে আমাদের ট্যানের যে ভ্যালু সেটা বৃদ্ধি পেতে থাকে। ট্যান 0 ডিগ্রির ভ্যালু 0, ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, ট্যান 45 ডিগ্রি। মানে 0 ডিগ্রি থেকে আমরা যখন কি বলছি 90 ডিগ্রিতে যাব তখন ট্যানের মান কিন্তু ইনক্রিজ হতে থাকবে। তাহলে ট্যানের মান যেহেতু থিটার 90 ডিগ্রির মান ইনক্রিজ হতে পারছে, যেহেতু এখানে কি হচ্ছে কোনটাও ইনক্রিজ হচ্ছে, তাহলে ট্যানজেন্টের মানও ইনক্রিজ হচ্ছে অর্থাৎ প্রবণতা ইনক্রিজ করবে। তার জন্য আমরা এখান থেকে লিখতে পারি যে m3 এর ভ্যালু বেশি m2 চাইতে, তারপর বেশি m1 এর চাইতে। ওকে চল, এরপর আমরা কি একটা জিনিস দেখতে হবে যে দেখ আমরা যদি এইটা একটা সরলরেখা অঙ্কন করছি, এই সরলরেখাটা আমরা ধরছি নাম দিচ্ছি y = mx + c। এই সরলরেখাটা কি করেছি, আমাদের এই যে এই এক্স অ্যাক্সিস আমরা তো বলতে পারি এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল, এই এক্স অ্যাক্সিসের সঙ্গে ধর থিটা কোণ করেছে। তো থিটা কোণ করলে এই সরলরেখাটার যে প্রবণতা সেটা m = tan থিটা আমরা বলতে পারছি। তাহলে স্যার এই যে y = mx + c যেটা আমাদের সরলরেখাটার সমীকরণ, তাহলে এই সিটা কি, সিটা হচ্ছে এই যে বিন্দু থেকে এই বিন্দু মানে মূল বিন্দু 0,0 মূল বিন্দু থেকে এইটার যে কাটিং ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের c হয়ে থাকে। তাহলে কি বললাম, m = tan থিটা এটা স্লোপটা, আর এখান থেকে মূল বিন্দু থেকে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটাই হচ্ছে c। তোরা ম্যাথমেটিক্স এগুলো তোরা সব ভালোভাবে জানবি। এরপর এইখানে যে কথাটা হচ্ছে এই বিন্দুর যদি আমাদের স্লোপ m1 নির্ণয় করলাম, এই ধর এই সরলরেখাটার উপর এই একটা বিন্দু যার স্লোপ আমরা দেখলাম m2, এই সরলরেখাটার উপর এই একটা স্লোপ যার বিন্দুটার স্লোপ যেটা বিন্দুটার স্লোপ সেটা হচ্ছে m3। তাহলে তারা আমাকে বল এই যে m1 m2 এবং m3 এর মধ্যে রিলেশন কি। স্যার আমরা কি বলেছি, একটা সরলরেখার উপর প্রত্যেকটা বিন্দুর সঙ্গে এক্স অক্ষের সঙ্গে সমান কোণ করেছে, অর্থাৎ সেই সমান যদি কোণ করে তার ট্যানজেন্টের ভ্যালু সমান হয়ে থাকবে, অর্থাৎ m1 m2 এবং m3 এই তিনটাই কি হয়ে থাকবে, সমান হয়ে থাকবে। m1 এর ভ্যালু m2 এর ভ্যালু = m3 এর ভ্যালু, তিনটার ভ্যালু কি থাকবে, সেম হয়ে থাকবে। ওকে চল, এরপর দেখ তোরা, এরপর আমরা যেটা জানাবো এটা y অ্যাক্সিস, এটা আমাদের x অ্যাক্সিস। এরপর দেখ আমরা যে y = mx + c, এখন তোরা বল যে x অ্যাক্সিসের সঙ্গে এই যে লাইনটা কেমন কোণ করেছে, ধনাত্মক কোণ করেছে। তাহলে ধনাত্মক যদি কোণ করে থাকে, ধনাত্মক কোণটা করেছে, পজিটিভ কোণ করেছে, তাহলে এখানে কি হচ্ছে মানে 90 ডিগ্রি চাইতে তো কম, তাহলে 90 ডিগ্রি চাইতে যদি কম হয়ে থাকে তাহলে
এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এই এম এর ভ্যালু তাহলে 90 ডিগ্রি চাইতে যেহেতু কম, তাহলে 90 ডিগ্রি পর্যন্ত তো পজিটিভ হয়ে থাকে স্লোপ। আমরা দেখেছি যে থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি চাইতে কম হয়ে থাকে তখন স্লোপ কি হয়ে থাকে, পজিটিভ হয়ে থাকে। তাহলে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে এখানে স্লোপটার ভ্যালু যেটা কি হয়ে থাকবে, পজিটিভ হয়ে থাকবে। এবং এই সিটার ভ্যালু, এই ডিস্টেন্সটা আমরা কি বলেছি, সি বলেছি, এখানে সি এর ভ্যালু কি হয়ে থাকছে, পজিটিভ হয়ে থাকছে। হচ্ছে না হয়নি? হচ্ছে। এরপরে দেখ, এরপরে আমরা যে জিনিসটা দেখেছি, এই যে সরেখাটা, এটা একটা সরেখাংশ, এই সরেখাংশটার ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ করেছে থিটা, এই থিটাটা কি হচ্ছে 90 ডিগ্রি চাইতে তো কম, সে 90 ডিগ্রির চাইতে যদি কম হয়ে থাকে তখন স্লোপের ভ্যালু কি বলেছি, পজিটিভ বলেছি। এবং এই 0 0 মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। যখন নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দিকে যায় মূল বিন্দু থেকে, তার ভ্যালু কি হয়ে থাকে, ঋণাত্মক হয়ে থাকবে, অর্থাৎ সি এর ভ্যালু এখানে কি হয়ে থাকবে, নেগেটিভ, সি এর ভ্যালু নেগেটিভ হয়ে থাকবে। বুঝতে পারলাম? এরপর তৃতীয় নম্বর যে কেসটা করেছি, এগুলো কেসের মতো, যেগুলো তোদের মাথাটা খুলবে, এর জন্য আমি তোদেরকে করা, যে এইগুলো যদি বুঝতে পারিস তাহলে কি হবে, তোদের সরেখা ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স প্লাস সি এর সঙ্গে তোরা খেলতে শিখে যাবি ভালো করে। এরপর দেখ তৃতীয় নম্বর যে সরেখাটা, দেখ তৃতীয় নম্বর সরেখাটাতে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যদি এরকম ভাবে আমরা অঙ্কন করি তাহলে 90 ডিগ্রি পাবো। এরপর দেখ এই যে থিটা কোণটা 90 ডিগ্রি চাইতেও বেশি, তাহলে যখনই আমরা 90 ডিগ্রি চাইতে বেশি এবং 180 ডিগ্রি চাইতে কম, তখন কি হয়ে থাকবে, তখন আমাদের স্লোপটার ভ্যালু কি হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকবে। অ্যান্সার স্লোপ নেগেটিভ হয়ে থাকবে। আর এটা হচ্ছে কি পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, যেহেতু পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে এখানে সি এর ভ্যালু স্যার পজিটিভ হয়ে থাকবে। বুঝলাম? হ্যাঁ স্যার। এরপর দেখ এই সরলরেখাটা যদি আমরা দেখি, এই সরলরেখাটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এই সরলরেখাটার ক্ষেত্রে কি হচ্ছে, থিটার ভ্যালু 90 ডিগ্রি চাইতে বেশি, তাহলে এখানে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি চাইতে বেশি, তাহলে এম মানে যেটা আমাদের স্লোপ, সেটা কি হয়ে থাকবে, অবভিয়াসলি নেগেটিভ হয়ে থাকবে। এবং এই যে সি এর ভ্যালু, মানে মূল বিন্দু থেকে যে ইন্টারসেপ্ট করছে ওয়াই অ্যাক্সিসকে, মানে ওয়াই অ্যাক্সিসকে মূল বিন্দু থেকে যে ছেদ করছে, ওই সরলরেখাটা ওয়াই অ্যাক্সিসকে যে বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে সেই ছেদ বিন্দুর দূরত্বকে কি বলা থাকে, ইন্টারসেপ্ট বলা থাকে সি। এই সি এর ভ্যালু কি হচ্ছে, নেগেটিভ। এই চারটা কেস ভালো করে মনে রাখবি। এটা হচ্ছে 1 নম্বর কেস, মানে বুঝবি, মনে রাখার কিছু নেই, বুঝতে হবে, বুঝলেই কিন্তু ব্যাপারটা সহজ। ঠিক আছে? 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এরপর দেখ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি লিখে রেখেছি, সেটা ভালো করে তোরা দেখ। কি বলেছে, ইফ যদি টু স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেন প্রোডাক্ট অফ দেয়ার স্লোপ ইজ -1 হয়ে থাকে। কত হয়ে থাকে, -1। এই জিনিসটা তোদেরকে ভালো করে মনে রাখতে। আমরা কি বলছি, ধর কোন একটা সরলরেখা, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স, আমি ধরছি। দেখ আমরা কি বললাম, যে আমি তোদেরকে দেখাচ্ছি, তার খাতাটা একটু উঠাই, দেখ দেখতে পাচ্ছিস, হলো হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু m1x প্লাস সি ধরলাম। এটা একটা সরলরেখার সমীকরণ, 1 নম্বর সরলরেখার সমীকরণ। y ইজ ইকুয়াল টু m2x প্লাস সি, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখার সমীকরণ। এখন যদি বলে 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার, লম্বর ইংরেজি কি, পারপেন্ডিকুলার, পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার যদি বলে, তখন কি হয়ে থাকবে, এই যে 1 নম্বর সরলরেখার প্রবণতা কত, m1, 2 নম্বর সরলরেখার প্রবণতা কত, m2। এই m1 এবং m2 এদের যেটা গুণফল, সেটা -1 হয়ে থাকবে। প্রচুর ইম্পর্টেন্ট, তোরা দেখতে পাবি, ম্যাথে তো এটা কাজে লাগবে, কিন্তু তোরা ফিজিক্সও অনেক জায়গায় পাবি যে এই যে সম্পর্কটা, এই বেসিক ম্যাথমেটিক্সের এই কনসেপ্টটা তোরা কিন্তু পাবি অনেক জায়গায়। ওকে, চল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, যেটাকে কি বলা থাকে, সমপরাবৃত্ত, মানে সমপরাবৃত্ত। ওকে, দেখ তোরা এটা দেখেছিলিস, তোরা কোথায় দেখেছিলিস, তো ক্লাস 10-এ দেখেছিলিস, যে সমপরাবৃত্ত বয়েলের সূত্রে, যে পিভি ইজিক্যাল টু যে কে যদি হয়ে থাকে, তাহলে সেই গ্রাফটা কেমন হয়ে থাকে, সমপরাবৃত্ত হয়ে থাকে। ধর কোনো একটা সরলরেখা, একটা সমীকরণ ওয়াই এক্স ইজ ইকুয়াল টু কে দেওয়া রয়েছে, এটা একটা সমীকরণটা, ওয়াই এক্স কার্ভটা যেটা দেওয়া রয়েছে সেটা ইজ ইকুয়াল টু কে। এই কে হচ্ছে কি কনস্ট্যান্ট,
কি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে সেই যে যদি এরকম ওয়াই ইন্টু এক্স, যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেই রাশিটাকে ধরেছি, এক্স অ্যাক্সিস বরাবর যে রাশিটাকে ধরেছি, তাদের গুণফল যদি একটা ধ্রুবক সংখ্যা আসে, একটা কনস্ট্যান্ট সংখ্যা আসে, তখন যে গ্রাফটা হয়ে থাকে বা যে আমাদের চিত্রটা হয়ে থাকে সেটা হচ্ছে একটা সমপরাবৃত্ত। কেমন হয়ে থাকে? এরকম। এটা কি এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, এরা কখনোই কি করবে, এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, মানে এক্স অ্যাক্সিসকে কখনোই স্পর্শ করবে না। ওয়াই অ্যাক্সিসকে স্পর্শ করবে না, ওটা স্পর্শ করার একটা টেন্ডেন্সি দেখাবে কিন্তু কখনোই স্পর্শ করবে না, এই জিনিসটা মাথায়। তাহলে সমপরাবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাইপারবোলা সম্পর্কে আমরা জানলাম। এরপর দেখ একটা গ্রাফ জানবো, যেটা হচ্ছে কি আমাদের y ইজিক্যাল টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে y, এটা হচ্ছে x। তো y ইজিক্যাল টু এক্স স্কোয়ারের গ্রাফটা কি হয়ে থাকে? এটা হচ্ছে কি পরাবৃত্তের গ্রাফ আমরা দেখবো। y ইজিক্যাল টু এক্স স্কোয়ারের যেটা গ্রাফ হয়ে থাকবে সেটা হচ্ছে এরকম হয়ে থাকবে। দেখো y ইজিক্যাল টু এক্স স্কোয়ার মানে এটা যদি তোরা ফিল দিস না বেশ ভালো, কিন্তু একটু ডিটেলসে বলতে হবে। দেখ এখানে এক্স এর ভ্যালু দেখ 1 লে, তাহলে ওয়াই এর ভ্যালু 1 পাবো, আবার এক্স এর ভ্যালু -1 লে তাহলে ওয়াই এর ভ্যালু 1 পাবো। তার জন্য গ্রাফটা কি হচ্ছে যে এই পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকেও যেমন বাড়ছে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকেও তেমন বাড়ছে। মানে ওয়াই ইজিক্যাল টু যদি এক্স ইজিক্যাল টু 1 নিলাম, তাহলে ওয়াই এক্স ইজিক্যাল টু যদি 1 নিলাম, তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হয়ে থাকবে? 1 তার স্কোয়ার মানে 1 হয়ে থাকবে। আবার এক্স ইজিক্যাল টু যদি -1, তাহলে এদিকে যখন যাবো নেগেটিভ এক্স এক্সিসের দিকে যখন যাবো তখন হচ্ছে কি -1 হয়ে থাকবে। তাহলে এক্স ইজিক্যাল টু যখন -1 নেবো তখনও ওয়াই ইজিক্যাল টু 1 হচ্ছে। এরকম ভাবে কি হচ্ছে গ্রাফটা দুদিক দিয়েই বাড়তে পারছে থাকছে, বুঝতে পারলাম। এরপর ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার দিলাম, এরপর ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 3 এর গ্রাফ কেমন হয়ে থাকবে? ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 3 এর গ্রাফটা আমাদের এরকম হয়ে থাকবে, এইটি। যেখানে হচ্ছে কি 3 হচ্ছে কি এই যে এইখান থেকে এটা একটু হলো, 3 হচ্ছে কি এই ডিস্টেন্সটা, বুঝলাম। চল এবার ওয়াই ইজিক্যাল টু মাইনাস এক্স স্কোয়ার গ্রাফ স্যার এরকম হয়ে থাকবে, ওয়াই ইজিক্যাল টু মাইনাস এক্স স্কোয়ারের, ওয়াই ইজিক্যাল টু মাইনাস এক্স স্কোয়ার -3 তার গ্রাফ স্যার এইটা হয়ে থাকবে, এবং -3 হচ্ছে কি এই ডিস্টেন্সটা হয়ে থাকবে, বুঝলাম। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই যে কনসেপ্টটা দিলাম, এই কনসেপ্টটা হয়েই আমাদের পরাবৃত্তের যে গ্রাফগুলো হয়ে থাকে সেটা হয়ে থাকে, বুঝলাম। চল এরপর আমরা পরের পাতায় যাচ্ছি, ওকে। এরপর আমরা যেটা তোদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্রাফ ফর পিভি ইজিক্যাল টু এনআরটি। তো পিভি ইজিক্যাল টু এনআরটি আমরা জেনে যে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন, সেটা কেমিস্ট্রিতে তোরা ভালো করে পড়েছো, ফিজিক্সে তোদের রয়েছে, থার্মোডাইনামিক্স যখন ক্লাস 11-এ আসবে তো তখন আমরা জানবো। তো দেখ পি বনাম যে ভি গ্রাফটা সেটা স্যার কেমন হয়ে থাকবে। দেখ পিভি ইজিক্যাল টু এনআরটির ক্ষেত্রে একটা জিনিস ভালো করে বুঝবি যে পি হচ্ছে প্রেসারকে বোঝায়, ভি হচ্ছে ভলিউমকে বোঝায়, এন হচ্ছে নাম্বার অফ মোলকে বোঝায়, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবককে বোঝায়, এবং টি হচ্ছে আমাদের কেলভিন স্কেলে যে টেম্পারেচার সেটাকে বোঝায়। এরপর দেখ পি বনাম ভি, যেখানে আমাদের দেখ একটা নির্দিষ্ট তাপমাত্রা, ধর T1 তাপমাত্রায় কি হয়ে থাকবে, T1 তাপমাত্রায় আমাদের যে সমীকরণটা হয়ে থাকবে সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এন আর T1। T2 তাপমাত্রায় যেটা হয়ে থাকবে পিভি ইজিক্যাল টু এন আর T2। তাহলে কি হচ্ছে এই এন তো স্যার আমরা কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট মূলেই করে থাকি, আর হচ্ছে একটা সংখ্যা 8.314 হয়ে থাকে, T1 হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা মানে ধ্রুবক। তাহলে পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এরপর দেখ তাহলে পিভি ইজিক্যাল টু যদি কনস্ট্যান্ট হয়ে থাকে গ্রাফটা কেমন হয়ে থাকবে স্যার? রেক্টেঙ্গুলার হাইপারবোলা না? সেটাই তো বলছি, এটা ধর T1 টেম্পারেচারে হলো। এরপর ধর পিভি ইজিক্যাল টু এনআর T2, এটা ধর T2 টেম্পারেচার হলো। কেমন হয়ে থাকবে গ্রাফটা? রেক্টেঙ্গুলার হাইপারবোলাই হয়ে থাকবে, বুঝতে পারলাম যে এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো এর জন্য। এরপর দেখ কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু পি স্কোয়ার বাই 2m, এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি, অর্থাৎ আমরা দেখবো গতিশক্তি। তোরা পড়েছি যে ক্লাস 9-এ পড়েছিস স্থিতি শক্তি গতিশক্তি, তো গতিশক্তি কাইনেটিক এনার্জি এর সঙ্গে ভরবেগ, পি হচ্ছে কি আমাদের মোমেন্টাম, জেনে রাখ টার্মগুলো। পিটাকে কি বলা থাকে? মোমেন্টাম, মোমেন্টাম বা যেটাকে কি বলে থাকে বাংলায় ভরবেগ বলে থাকে। এম হচ্ছে মাস বা যেটাকে আমাদের কি বলে থাকে ভর বলে থাকে। এগুলো তোরা ক্লাস 9-এ জেনে এসছো। তো কাইনেটিক এনার্জির সঙ্গে ভরবেগ এবং মাসের একটা সম্পর্ক রয়েছে খুব সুন্দর, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে? পি স্কোয়ার বাই 2m। এরপর কি বলছে? গ্রাফ আঁকতে বলছে বিটুইন এই কাইনেটিক এনার্জি এবং 1/m। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 1/m, তাহলে কি থাকছে পি স্কোয়ার বাই 2। এখানে কি বলেছে? ফর কনস্ট্যান্ট মোমেন্টাম, মোমেন্টাম বা ভরবেগটা ধ্রুবক। তাহলে এখানে হচ্ছে কি কাইনেটিক এনার্জি ইনটু মাস, মানে এখানে কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি, দাঁড়া খাতাটা সোজা দেখাচ্ছে, হ্যাঁ,
কাইনেটিক এনার্জি ইনটু মাস, এটা ইজ ইকুয়াল টু কি লিখবো, এটা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু। পি তো স্যার বলে দিচ্ছে কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট আমাদের বলে দেওয়া রয়েছে, আর দুয়েও কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি ইন্টু মাস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কাইনেটিক এনার্জি ইন্টু 1/মাসের যে গ্রাফটা কেমন হয়ে থাকবে, সরি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি গুণ করলে কি হবে, কাইনেটিক এনার্জি ইন্টু 1/মাস, এদের যে গ্রাফটা হয়ে থাকবে কি কাইনেটিক এনার্জি ইন্টু 1/m, এদের গুণফল হচ্ছে কি পি স্কোয়ার বাই টু কনস্ট্যান্ট। তাহলে কাইনেটিক এনার্জি ইন্টু 1/m এর যে আমাদের প্লট যদি করি তাহলে গ্রাফটা কেমন হয়ে থাকবে, রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ব্যাস, এরকম কোশ্চেন নিটে তোরা দেখতে পাবি, আর বোর্ড লেভেলও তোদের থাকবে, তোরা দেখতে পাবি। এটা নিটেরই একটা কোশ্চেন এসেছিল সালে, ঠিক আছে। চল এরপর দেখ এখানে আমাদের দেখ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু আর কিউব, এটা দেওয়া রয়েছে। তাহলে এই গ্রাফটা কেমন হয়ে থাকবে, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু আর কিউব, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম দেওয়া নেই এখানে, ওয়াই অ্যাক্সিস বরাবর টি স্কোয়ার কে ডিনোট করছে, এক্স অ্যাক্সিস বরাবর আর কিউব কে ডিনোট করছে, আর সি এর ভ্যালু 0। তাহলে এখানে হচ্ছে কি যার স্লোপ হচ্ছে কি কে, তাহলে এই গ্রাফটা কি হয়ে থাকবে, মূলবিন্দুগামী একটা সরলরেখা, মূলবিন্দু থেকে এটার দূরত্ব কত 0, সি এর ভ্যালু যেহেতু 0, মূলবিন্দু থেকে একটা দূরত্ব ছিল, তাহলে এই যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে আর কিউব, এর গ্রাফ কেমন হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে, লাইক দিস, এর গ্রাফটা এরকম হয়ে থাকবে। এই যে গ্রাফগুলো আঁকা বেশি কিছু নয়, তোরা এই রেক্টেঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে, বৃত্তর ক্ষেত্রে এইগুলোই ফিজিক্সে খেলে। তোরা তো তোদের যে কোঅর্ডিনেট জিওমেট্রি না প্রচুর রয়েছে, প্রচুর, একটু আদ্রু নয়, অনেকটা জুড়ে রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি, তোরা পড়বি, ঠিক আছে। চল এরপর আমরা যেটা দেখবো y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এবং y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ। এটা তোকে মনে রাখতে হবে যে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কেমন হয়ে থাকে, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এরকম হয়ে থাকবে, আর y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ লাইক দিস, উল্টা। তোরা ফাংশন যখন রিলেশন এবং ফাংশন না, তো ট্রান্সফরমেশন অফ ফাংশন ম্যাথমেটিক্স একটা জায়গায় পড়বি, ট্রান্সফরমেশন অফ ফাংশন অর্থাৎ কোনো একটা অপেক্ষক, কোনো একটা অপেক্ষকের রূপান্তর, না সেটা y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আছে, সেখানে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিভাবে করে, এটা তোরা ম্যাথমেটিক্সের ডিটেলসে পড়বি, তখন তোরা বুঝতে পারবি। কিন্তু তোদের ফিজিক্সে কি লাগে, এটুকুটাই লাগে, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস, এইটা আমি তোদেরকে এখানে ম্যাথ পড়াতে, ম্যাথ হলে এগুলো সব অনেক অনেক লেকচারে ভাই যায়, ঠিক আছে। তোরা এটা জেনে অনেক অনেক লেকচারে যায় যে যদি ম্যাথমেটিক্সে তোরা ডিটেলস জানতে চাস, তো ম্যাথমেটিক্স তোদের জন্য আছে, তোরা ভালো করে যে সেখানে শিখবি, ম্যাথমেটিক্স টিচার তোদের ভালো করে শিখাবে। এরপর দেখ স্লোপ সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছি, স্লোপ সম্পর্কে আমরা খুব ভালো করে জেনেছি। এরপর দেখ ওয়াই আর আমাদের এক্স গ্রাফ দেওয়া রয়েছে, এটা একটা আমাদের বক্র দেওয়া রয়েছে, ঠিক আছে। এই বক্রটার ক্ষেত্রে আমরা যদি এই বিন্দুতে দেখি, এই বিন্দুতে স্লোপে মানে এই বিন্দুর সঙ্গে যে থিটা কোণটা একটু বড় করেছে, এই বিন্দুটাতে যদি দেখি এইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণটা কি হচ্ছে আরেকটু কম করছে, এই বিন্দুটাতে যদি আমরা একটা ট্যানজেন্ট টানি মানে স্পর্শক টানি, তাহলে এর সঙ্গে কি করবে আরো কম করছে থিটার ভ্যালু। তাহলে এই বিন্দু থেকে যত উপর দিকে যাচ্ছে এই বক্রটার কার্ভটার, তত কি দেখছি স্লোপের ভ্যালু কি হচ্ছে, মানে থিটার ভ্যালু কমতে থাকছে, থিটার ভ্যালু কমলে স্যার ট্যান থিটার ভ্যালু কমতে থাকছে, অর্থাৎ স্লোপের মান কি হচ্ছে ডিক্রিজ করছে, স্লোপের মান ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে। তাহলে ম্যাগনিটিউড অফ স্লোপের মানও কি করবে, অবভিয়াসলি ডিক্রিজই করবে, ঠিক আছে। ওকে চল সেকেন্ড যে বক্রটা দেওয়া রয়েছে সেখানে দেখ এই বক্রটা এরকম দেওয়া রয়েছে, ওকে। তাহলে এখানে কি হচ্ছে আমরা দেখবো এই পয়েন্টটাতে যদি দেখবো থিটার ভ্যালু এইটা, এই পয়েন্টটাতে দেখবো থিটার ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, এই পয়েন্টটাতে দেখবো আরো থিটার ভ্যালু বৃদ্ধি হচ্ছে, তাহলে এই বক্রটার ক্ষেত্রে আমরা থিটার ভ্যালু ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে। তাহলে এর ক্ষেত্রে স্লোপের ভ্যালু মানে থিটার ভ্যালু বৃদ্ধি পাচ্ছে মানে স্লোপের ভ্যালু বৃদ্ধি হবে, তাহলে ইনক্রিজ করছে, এটা ইনক্রিজ করলে ম্যাগনিটিউড অফ স্লোপও কি করবে ইনক্রিজ করবে, বুঝলাম? হ্যাঁ স্যার বুঝেছি। এই গ্রাফটার ক্ষেত্রে দেখে, এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই বিন্দুটাতে যদি আঁকি দাঁড়া, তাহলে থিটার ভ্যালু এইটি, এই বিন্দুটাতে যদি আঁকি থিটার ভ্যালু এইটি, এই বিন্দুটাতে যদি আঁকি থিটার ভ্যালু এইটি, মানে এই বিন্দুটার ক্ষেত্রে দেখ থিটার ভ্যালু ক্রমশ কমতে থাকছে, থিটার ভ্যালু কমতে থাকছে। তাহলে থিটার ভ্যালু যদি কমতে থাকে ট্যান থিটার ভ্যালু কমতে থাকবে, কিন্তু এগুলো সমস্ত কোণগুলো কিন্তু দ্বিতীয় পাদে, সমস্ত কোণগুলো কোনটায় দ্বিতীয় পাদে। ফার্স্টে কি হচ্ছে স্লোপের ভ্যালু কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে,
স্লোপের ভ্যালু মানে ট্যান থিটা, তাহলে স্লোপের ভ্যালু কমতে থাকছে, কিন্তু ম্যাগনিটিউড অফ স্লোপ কি হচ্ছে, স্লোপের যেটা ম্যাগনিটিউড, স্লোপের ভ্যালু কমতে থাকছে, স্লোপের ভ্যালু কমতে থাকছে, তাহলে স্লোপের ভ্যালু আমরা ডিক্রিজ করলাম, কিন্তু ম্যাগনিটিউড অফ স্লোপ কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ব্যাপারটা বুঝ, ম্যাগনিটিউড অফ স্লোপ ইনক্রিজ হচ্ছে। ঠিক একই রকম ভাবে এটাও তোরা বুঝবি এবং তোরা বলবি কমেন্টে, প্রত্যেকেই বলছি যারা ভিডিওটা পুরোটা দেখবি না, তোরা সত্যি তোরা দেখ, যারা এতটা পর্যন্ত তোরা আছিস, তোরা অবভিয়াসলি ভালো স্টুডেন্ট, তোরা চেষ্টা করছিস যে তোরা কিছু শিখবি, ঠিক আছে, ওদের মধ্যে শিখার জেদ রয়েছে। তো তোরা কি করবি, যেমন ভাবে আমি তোদেরকে সপ্তাহে একটা করে ক্লাস চাই, দুটো করে ক্লাস চাই, আমি চেষ্টা করবো দুটো করে ক্লাস দেওয়া তোদের জন্য, তোদের আমি সময়ের আগে সিলেবাস ঠিক কমপ্লিট করে দিয়ে চেষ্টা করব, ঠিক আছে। আজকে আমি তোদের পুরোটাই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সবই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। তো বলেছিলাম শুধু ডিফারেন্সিয়েশন করবো না, ইন্টিগ্রেশনটারও ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। সেটা হ্যাঁ 1.5 ঘন্টা যাবে, 1 ঘন্টা 45 মিনিট যাবে, হ্যাঁ ভিডিওটা দেখতে হবে তোদেরকে। তো তোরা যেহেতু এতটা পর্যন্ত আছিস, তোরা অবভিয়াসলি তোরা ভালো কিছু করবি, তো তোদের শেখার একটা জেদ রয়েছে, তো তোরা নিজেরা ভালোভাবে শিখ। আমি যেটা বলছি আমাদের প্রত্যেকের টিচাররা যেটা বলছে সেগুলো ভালো করে কর, লেকচার কর, দেখবি তোরা বেস্ট রেজাল্ট করবি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাজ ওয়েল অ্যাজ তোরা কম্পিটিটিভ এক্সামেও তোরা কি করবি, ভালো রেজাল্ট করবি। তো এটার অ্যান্সার আমাকে কমেন্টে অবভিয়াসলি তোরা জানাবি, তোরা আমাদেরকে কমেন্টে জানাবি, আমি তোদেরকে পার্সোনালি রিপ্লাই দেবো, ঠিক আছে। তোরা যারা দেখছিস এটা দেখবি, আর তোদের বন্ধুদের মধ্যে শেয়ার কর, যাতে তোরা কি তোরাও হেল্প পাস এবং তোদের বন্ধুরাও হেল্প পাস। অনেক স্টুডেন্টস আছে যারা ব্যাচ পাইস, মানে তোরা ব্যাচ কিনতে পারিস না, তার জন্যই আমরা তোদের জন্য এরকম একটা হেল্প করার চেষ্টা করছি। আর যারা যে সমস্ত জায়গায় সমস্ত কন্টেন্ট তোরা দেখবি আগের সিলেবাস অনুযায়ী, এখনকার সিলেবাস অনুযায়ী সলভ করা নেই, তার জন্য এই ব্যবস্থা। ওকে, চলো এরপর আমরা কি দেখবো, ইকুয়েশন অফ সার্কেল, অর্থাৎ সার্কেলের সমীকরণ, যেটা তোরা কোঅর্ডিনেট জিওমেট্রিতেই জানার কথা ছিল, আমি এটা লাস্টে নিয়েছি। ইকুয়েশন অফ সার্কেল কি দেখবো, প্রথমে দেখ, তোরা খাতাটা একটু সোজা করে নি, তোরা দেখতে পাচ্ছিস তো ভালো হবে। ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল যেখানে আমরা দেখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, আরেকটা যেটা দেখবো এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। এই যে বৃত্তটা, এই বৃত্তটার যেটা সমীকরণ হয়ে থাকবে, মানে স্ট্রাকচারটা হয়ে থাকবে, এটা হচ্ছে 0,0 হয়ে থাকবে, আর এটা হচ্ছে রেডিয়াস হয়ে থাকবে, বুঝতে পারলাম। আর এটার ক্ষেত্রে কি থাকবে, এইটার ক্ষেত্রে যেটা এখানে কি হচ্ছে, এই যে বৃত্তটা, এই বৃত্তটার ক্ষেত্রে যেটা অরিজিন মানে মূল বিন্দু মানে সেন্টার, এই বৃত্তটার ক্ষেত্রে যেটা সেন্টার সেটা হচ্ছে অরিজিন, যেটা আমাদের মূল বিন্দু 0,0, আর যেটা ব্যাসার্ধ মানে যেটা রেডিয়াস সেটা হচ্ছে কত, আর হয়ে থাকবে। আর এইটার ক্ষেত্রে কি হয়ে থাকবে, এই বৃত্তটার ক্ষেত্রে সেন্টার কি হয়ে থাকবে, সেন্টার যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে x1, y1, আর এইটার ক্ষেত্রে যেটা রেডিয়াস হয়ে থাকবে সেটা হচ্ছে আমাদের আর হয়ে থাকবে, বুঝলাম। তো এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে মনে রাখবে, এইটা হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রে আর এইটা হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রে। ওকে, চল এরপর আমরা যেটা ইলিপসের ইকুয়েশনটা জেনে রাখ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে থাকে, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। ইলিপস দেখতে কেমন লাগে, ইলিপস তোরা এক জায়গায় পাবি, যেটা হচ্ছে তোরা ক্লাস 11-এ দু জায়গায় পাবি, এক হচ্ছে সরল দোলগতি অর্থাৎ সিম্পল পেন্ডুলাম যেখানে রয়েছে সেখানে পাবি একটা জায়গায় ইলিপস, আরেকটা জায়গায় ইলিপস পাবি যেটা হচ্ছে আরেকটা জায়গায় ইলিপস পাবি গ্র্যাভিটেশন চ্যাপ্টারটায়, ঠিক আছে। ওইখানে ভালো একটা জায়গায় যেখানে রয়েছে যে আমাদের কেপলারস ল রয়েছে, তো সেইখানে তোরা ইলিপসের ইকুয়েশন পাবি, সেখানে তোরা জানবি এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। ওকে, হ্যাঁ এরপর দেখ হয়ে গেল ইলিপসের আমাদের যে বেসিক জিনিসগুলো কিন্তু এখানে জানিয়ে দিলাম, যে ইনক্রিজিং কখন হয়ে থাকবে, ডিক্রিজিং কখন হয়ে থাকবে, ঠিক আছে, যে স্লোপটা কি করছে ডিক্রিজ করছে, স্লোপটা কখন ইনক্রিজ করছে, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক যে পার্টটা সেটা আমি তোদেরকে কমপ্লিট করিয়ে দিলাম। এরপর দেখ সাম ইম্পর্টেন্ট বেসিক জিওমেট্রিক্যাল শেপস, কিছু জিওমেট্রিক্যাল শেপ যেটা ফিজিক্সের ক্ষেত্রে সেন্টার অফ মাস, রোটেশন, এই সমস্ত চ্যাপ্টারগুলোতে কাজে লাগে। তো তার জন্য প্রথমে যেটা আসছে ইকুইটেরিয়াল ট্রায়াঙ্গেল অফ সাইডে। ইকুইটেরিয়াল ট্রায়াঙ্গেল মানে কি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে থাকে, সমান হয়ে থাকে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তো এটা হচ্ছে একটা ইকুইটেরিয়াল
ট্রায়াঙ্গেল। তো এই ইকুইটেরিয়াল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা তোদেরকে মনে রাখতে হবে, এই কোণটা কত হয়ে থাকে 60 ডিগ্রি হয়ে থাকবে, এই কোণটাও 60 ডিগ্রি হয়ে থাকবে, এই কোণটাও 60 ডিগ্রি হয়ে থাকবে। তোরা যখন ম্যাগনেটিজম চ্যাপ্টারটা পড়বি, গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা পড়বি, এই ইকুইটেরিয়াল ট্রায়াঙ্গেলকে নিয়ে কিন্তু প্রচুর কাজে লাগবে। এই ট্রায়াঙ্গেলের আমরা একটু বড় করে আঁকছি, দেখ এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমাদের হাইটটা প্রচুর ইম্পর্টেন্ট কাজে লাগে। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটার দৈর্ঘ্য যদি এ হয়ে থাকে, তাহলে এর যে অর্ধেকটা দৈর্ঘ্য কত হয়ে থাকবে, a/2 হয়ে থাকবে। ওকে, আর তাহলে আমাদের এরকম লম্ব টানলাম, এই দৈর্ঘ্যটা কত a, তাহলে আমাদের এই যে হাইটটা, এই হাইটটার কত, এটা আমরা কত বলেছি 60 ডিগ্রি বলেছি। তো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে কি, tan মানে কি লম্ব বাই ভূমি, tan 60 ডিগ্রি মানে কত, tan মানে কি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে কত h, ভূমি হচ্ছে কত a/2। তাহলে h এর ভ্যালু হচ্ছে কত a/2 ইন্টু tan 60 ডিগ্রি লিখতে পারি, a/2 ইন্টু tan 60 ডিগ্রি। অতএব h এর ভ্যালু, tan 60 ডিগ্রি ভ্যালু কত হয়ে থাকবে √3/2। তাহলে এই যে হাইটটা, এই যে দৈর্ঘ্যটা, এটা প্রচুর ইম্পর্টেন্ট। এইখান থেকে যে এইটা দূরত্ব, এটা প্রচুর ইম্পর্টেন্ট। এইচ এর ভ্যালু √3/2। এই দেখ ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন দেখতে পেলি, অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি দেখতে পেলি, এই তো অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি, এইচ ইজ ইকুয়াল টু √3/2 হয়ে থাকলো। ওকে, তো এই হাইটের ফর্মুলাটা মনে রাখতে হবে 1 নম্বর। কিছু কিছু আছে যেগুলো আমরা তোদেরকে যখন আরো কোশ্চেন করাবো তখন তোদেরকে আমি ঠিক কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, চল এরপর দেখ স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র আমার এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমাদের এ ধরা হয়ে থাকে, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরা হয়ে থাকে, এটার দৈর্ঘ্য যদি এ হয়ে থাকে, তাহলে তার এরিয়া কত হয়ে থাকে, এরিয়ার ফর্মুলা ভালো করে মনে রাখবি, a স্কোয়ার হয়ে থাকবে, মানে তার ক্ষেত্রফল। পেরিমিটার কত থাকবে 4 × a হয়ে থাকবে, মনে রাখতে হবে। এরপর আমাদের যেটা আসছে রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যের ভ্যালু ধরেছি বেস, আর এবং আমাদের যে প্রস্থটা, সেই প্রস্থ ভ্যালু ধরেছি এইচ। তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে থাকবে, এটার ক্ষেত্রে আমাদের এরিয়া যেটা কি হয়ে থাকবে b × h হয়ে থাকবে, b × h। আর পেরিমিটার কত হয়ে থাকবে b + h ইন্টু কত হয়ে থাকবে 2। এগুলো সমস্ত কি হতে এরিয়া পার করা। যখন তোদেরকে তোর কোশ্চেন যখন করাবো না, তোরা তখন বুঝতে পারবি। এখন তোরা বুঝতে পারবি, এখন তোদের কি বুঝতে পারবি, এই ফর্মুলাগুলো মনে রাখবি। যখন প্রত্যেক চ্যাপ্টার আসবে, চ্যাপ্টারে যে সমস্ত ভাগগুলো আমার কাছে আসবে, যে সমস্ত চ্যাপ্টারগুলো বেশিরভাগটাই তোরা আমার কাছেই পাবি, কারণ বেসিক ভাড়া চেকটা আমার কাছে নেওয়া। আমাদের যে 3 জন আছে টিচার, তার মধ্যে তুই আমার কাছে বেসিক লেকচার পাবি, কারণ আমি বেশি ভাগটা নিয়েছি তোদেরকে ভালোভাবে গাইড করার জন্য। ওকে, আমি বেশি প্যাকেজটা নিয়েছি তোদের, আমি বেশি চ্যাপ্টার আমি তোদের নিয়েছি। ওকে, এরপর দেখ ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজয়েড লিখেছে, মানে ট্র্যাপিজিয়াম। এর ক্ষেত্রে যেটা এরিয়া প্রচুর ভালো করে মনে রাখতে হবে। কি দেখ সিম্পল, সমান্তরাল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়ে থাকে, দুটি বাহু সমান্তরাল হয়ে থাকে। এই যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি। তাহলে সমান্তরাল বাহু ফার্স্টে কি লিখবো, হাফ করবো, হাফ। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি a + b, এটার দৈর্ঘ্য a, এটার দৈর্ঘ্য b, তাহলে a + b লিখবো। এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে দূরত্ব, মানে এই h × h, ব্যাস এরিয়া। চল এরপর তোদের ক্ষেত্রে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া নির্ণয়ের একটা সূত্র রয়েছে, যে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের এই বিন্দু থেকে এই বিন্দু যেটা উচ্চতা, সেটা হচ্ছে h দেওয়া রয়েছে। তার ক্ষেত্রে কি থাকবে, হাফ × a × h হয়ে থাকবে। ওকে, চল নেক্সট চ্যাপ্টারে চল। ও সার্কেল বা বৃত্তর ক্ষেত্রে সার্কামফারেন্স যেটা হয়ে থাকে, যেটা পরিধি হয়ে থাকে, সেই পরিধির সূত্র হচ্ছে 2π × r। আর হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, আর পাই তো জানো, পাই হচ্ছে 22/7, যেটা 3.14 সামথিং হয়ে থাকে। এরিয়ার সূত্র যেটা হয়ে থাকে πr × স্কোয়ার। এগুলো তোকে মনে রাখতেই হবে। ইলিপস আমরা যে বললাম, ইলিপসের যেটা সমীকরণ বললাম, সেই ইলিপসের ক্ষেত্রে যেটা এরিয়া হয়ে থাকে, সেটা হচ্ছে π × a × b হয়ে থাকবে। কিউবের ক্ষেত্রে যেটা এরিয়া হয়ে থাকে, কিউবের ক্ষেত্রে একটা, মানে কিউব মানে কি ঘনকের কটা তল রয়েছে, 6টা তল রয়েছে। তো একটা তলের আমরা কি বললাম, এগুলা প্রত্যেকটা দৈর্ঘ্য হতে একটা তলের যদি স্কোয়ার হয়ে থাকে ক্ষেত্রফল, 6টা তল মানে কই 6 × a²। ওকে, ভলিউম কত হয়ে থাকবে, a × কিউব হয়ে থাকবে।
ভলিউম কত থাকবে এ স্কোয়ার একটা তল আর উচ্চতা ভলিউম এ কিউব। ওকে, সিলিন্ডারের ক্ষেত্রে এরিয়া, সিলিন্ডারের ক্ষেত্রে কত রয়েছে, তিনটা তল রয়েছে, একটা তল, দুটা তল আর এই একটা তল। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে কি হতে 2πr², 2πr² প্লাস 2πr ইন্টু এইচ, এইটা হয়ে থাকবে, এটা হচ্ছে এরিয়া হয়ে থাকবে। আর এই দৈর্ঘ্য এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের ক্ষেত্রে। এই সিলিন্ডারের যে এরিয়াটাকে একটা সিম্পলিফাই করে রেখেছি 2πr ইন্টু আর প্লাস এইচ, এইটা সিম্পলিফাই রূপ। আর এটার ক্ষেত্রে ভলিউম কত থাকবে, πr² ইন্টু এইচ। সূত্রগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখ, এরপর আমরা কিসের ক্ষেত্রে জানবো, কোণের ক্ষেত্রে। কোণের ক্ষেত্রে যেটা ভলিউম হয়ে থাকে সেটা ভালো করে মনে রাখবি, πr²h/3 হয়ে থাকে, ঠিক আছে। স্পিয়ারের ক্ষেত্রে এরিয়া 4πr², স্পিয়ার মানে ফুটবল, ঠিক আছে। ফুটবল তো দেখেইছিস, খেলেওছিস মেবি। তো তার ক্ষেত্রে যেটা আমাদের এরিয়া হয়ে থাকে মনে রাখবি 4πr²। ভলিউম কত থাকবে 4/3 πr³। ভালো করে মাথায় রাখবি। এই সমস্ত যে ফর্মুলাগুলো লিখছি সব কাজের ফর্মুলা, কোনো বেকার ফর্মুলা নয়, সবগুলো ফিজিক্সে তোরা অ্যাপ্লিকেশন পাবি। এবার তোরা জেনে এসছিস, অনেক স্টুডেন্ট রয়েছে যারা কি করবে এটা জানবে না। তোরা আজকে দেখছো, এটা আজ থেকে 5-10 বছর পর কেউ দেখবে, তখন কি করবি? তার জন্য আমি সমস্ত কন্টেন্টটা, যেহেতু এই যে কনসেপ্ট স্যার ইউটিউব চ্যানেলটা, এটা যে মেন মোটিভ সেটা হচ্ছে কি, 0 থেকে শুরু করে তোদেরকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যায়, যাতে তোদের বোর্ডের কোশ্চেন কোনোরূপ অসুবিধা না হয়, তার জন্য এটা করা, ঠিক আছে। চল এরপর যেটা দেখ, এভারেজ অফ এ ভেরিয়েবল কোয়ান্টিটি, ভেরিয়েবল কোয়ান্টিটি, ভেরিইং কোয়ান্টিটি দেখ, মানে ভেরিয়েবল। একটা জিনিস ভালো করে মাথায় রাখ, যখন কোনো একটা ফাংশন মানে কোনো একটা অপেক্ষক কিসের হয়ে থাকবে, টি এর, সময়ের হয়ে থাকবে, সময়ের অপেক্ষক হয়ে থাকবে, তখন তার এভারেজ যখন হয়ে থাকবে না, ইন্টিগ্রেশন ওয়াই ডিটি ডিভাইড বাই ইন্টিগ্রেশন ডিটি। এটা মনে রাখ, ইন্টিগ্রেশন জিনিসটা কি, এটা আমরা আজকের ভিডিওতে কিছুক্ষণ পর জানবো। ইন্টিগ্রেশন জিনিসটা কি, এটা সূত্রটা মনে রাখছে, যদি কোনো একটা ফাংশন টি এর অপেক্ষক হয়ে থাকে, তার যেটা গড় এভারেজ যেটা হয়ে থাকবে, মানে যদি আমরা বলি যে 10 জন ছেলে, ধর রাম ম্যাথে 10 পেয়েছে, সবুজ ম্যাথে 2 পেয়েছে, কুশল ম্যাথে 1 পেয়েছে, তারপর তো তখন আমরা বলে দেবো। নাহলে আমি তোদেরকে কি বলছি দেখ, ডিফারেন্সিয়েশন যেহেতু তোদেরকে আগে বলে দিয়েছি, ভিডিওটা শুরু করার আগে ডিফারেন্সিয়েশন পর্যন্ত হবে, অন্য লেকচার আমি তোদেরকে ইন্টিগ্রেশন করাবো। সো তোদেরকে ডিফারেন্সিয়েশন পড়ে পড়াচ্ছি, তারপর একটা ধর 20 থেকে 30 মিনিটের একটা ইন্টিগ্রেশনের লেকচার যাবে, সেখানে আমি তোদেরকে দিয়ে দেবো। ওকে, তোরা এটা একটু দেখে নিবি। এরপর তোদের বহু অপেক্ষিত জিনিস এবং তোদের বহু ভয়ের জিনিস, তোদের সবাইকে পায় ভয় লাগে, স্যার ক্যালকুলাসের তো আমি কিছুই জানিনি, কি করে ফিজিক্সের কোশ্চেন সলভ করবো, আমি তো স্যার ক্যালকুলাস একদমই জানিনি। দেখ, তোদেরকে বলছি যে ক্যালকুলাসের খুব সহজ লাগবে। ক্যালকুলাসের যেটা মেইন জিনিস তোদেরকে মনে রাখতে হবে না, সূত্রগুলোকে ফিঙ্গার টিপসের মধ্যে রাখতে হবে। সূত্র যদি তোরা ফিঙ্গার টিপসের মধ্যে রাখিস, তোদের ক্যালকুলাস ধোঁয়াধার হয়ে যাবে, এটা জেনে রাখবি। ক্যালকুলাস ধোঁয়াধার হবে তখনই যখন তোদের সূত্র ভালো করে মনে রাখতে হবে, আর প্রচুর প্রচুর প্র্যাকটিস। তো ফিজিক্সের জন্য যেটা লাগবে না, সেটা আমি তোদেরকে প্র্যাকটিস করে দিচ্ছি। এরপর তোরা ক্যালকুলাসের ক্ষেত্রে আমি তোকে ভালো করে বলেছি, তোর ক্লাস 12-এ প্রচুর মার্কস লাগবে। কোটা তুই জেইর প্রিপারেশন, আইয়ের প্রিপারেশন, সব জায়গায় তুই ক্যালকুলাস, অল থিংস আর ক্যালকুলাস। তোরা যেমন ক্লাস 10 পর্যন্ত দেখে এসেছিলি যে বিভিন্ন বীজগণিত, পাটিগণিত, এই সেই ঢ্যাকগুলা, তো এখানে সবসময় বেশি দেখতে হবে ক্যালকুলাস। সমস্ত জিনিসকে ক্যালকুলাসে ট্রিট করা যেতে পারে। তো ক্যালকুলাসটাকে তোরা ভালো করেছিস। ক্যালকুলাসের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে প্রচুর বড় একটা জিনিস। তোরা যেখানেই ম্যাথ করিস, আমাদের চ্যানেলে যে দাদা, যে সমস্ত স্যাররা রয়েছে ম্যাথের, তোরা ভালো করে তোদেরকে ক্যালকুলাস পার্টটা করাবে। তারা অবভিয়াসলি ভালো করে তোদেরকে ক্যালকুলাস পার্টটা করবে, তোরা ভালো করে দেখবি। এবং যেটা তাদের বলছে, আমি তোদেরকে যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে অনুযায়ী তোদেরকে বলছি যে ক্যালকুলাস তোদেরকে ভালো করে শিখবি। 11-12-এ উঠেছি যারা, মানে ম্যাথ লাইনে যাচ্ছিস, তোরা ক্যালকুলাস পার্টটা ভালো করে শিখ। যারা নেট লাইনে যাচ্ছিস তাদের অতটা লাগবে না, ওরা ফিজিক্স কেমিস্ট্রির জন্য যেটুকু লাগছে সেটা আমি এখান থেকে ভালো করে পড়িয়ে দেবো। কিন্তু যখন তোরা কিস লাইনে যাবি বল, ম্যাথমেটিক্স লাইনে যাবি, ক্যালকুলাস তোকে স্ট্রং করতে হবে, প্রচুর স্ট্রং করতে হবে, ঠিক আছে। চল, এটা নিয়ে ভয়ের কিছু নেই, তোরা ক্যালকুলাস শিখবি। কিন্তু ফার্স্টে যে তোদেরকে শেখাবে সেটা হচ্ছে ফিজিক্সের মাস্টার ক্যালকুলাস শেখাবে।
তো ফিজিক্সের মাস্টারের কাছ থেকে ক্যালকুলাসটা শিখ। আমার কিন্তু অঙ্ক প্রচুর ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে, অঙ্ক আমার প্রচুর ভালো লাগে। তোরা ভাবিস না আমি তোকে ফিজিক্স এসেছি, ফিজিক্স আমার একটা বেস্ট ফেভারিট সাবজেক্ট। ফিজিক্স আমার কিন্তু কম নাম্বার এসেছিল সব জায়গায়, কিন্তু ফিজিক্স হচ্ছে আমার বেস্ট। ম্যাথামেটিক্স আমার সব জায়গায়, কেমিস্ট্রিতে ভালো নাম্বার সব জায়গাতে আছে, কিন্তু ফিজিক্স হচ্ছে আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট, ঠিক আছে। ওগুলা ভালোবাসা হতে পারে, এটা তো আমার ভালোবাসা স্কোয়ার, ঠিক আছে, ফিজিক্সটা। চলো এরপর কি বলছি যে ডিওয়াই বাই ডিএক্স, এই শব্দটা মনে রাখবে, ডিওয়াই ডিডিএক্স অফ ওয়াই। আমি বলি ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু এটা আছে উচ্চারণ যেটা করে ডিডিএক্স অফ ওয়াই। তো ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, তোরা শুনবি স্যার কি ডিডিএক্স অফ ওয়াই। ডিডিএক্স অফ ওয়াই এটার যেটা মানে তার রেট অফ চেঞ্জ ইন ওয়াই, মানে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তনের হার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, উইথ রেসপেক্টেড টু এক্স। ডিওয়াই বাই ডিএক্স এর মানে কি, ডিওয়াই বাই ডিএক্স এর মানে হচ্ছে তার রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্টেড টু, অর্থাৎ কি বললাম, ওয়াই এর পরিবর্তন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। ওয়াইটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, যে আমরা ধরছি তোর বয়স কি হচ্ছে, তোর বয়সের সাথে সাথে তোর উচ্চতা, তোর দৈহিক এবং তোর মানসিক সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে তোর কোন একটা সাপেক্ষে, যে তোর তোর টাইমের সাপেক্ষে, তোর বয়সের সাপেক্ষে তোর মানসিক বিকাশ কেমন হচ্ছে, তোর শারীরিক বিকাশ কেমন হচ্ছে তোর বয়সের সাপেক্ষে। এইরকমই ব্যাপারটা যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কি হারে পরিবর্তন ঘটছে, তোর সময়ের সাপেক্ষে তোর দৈহিক পরিবর্তন, তোর মানসিক পরিবর্তন কি হারে ঘটছে, যেমন সেরকম এক্স এর সাপেক্ষে ওয়াই এর কি পরিবর্তন হচ্ছে, তার রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্টেড টু ওয়াই, অর্থাৎ ওয়াই এর পরিবর্তনের হার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এই ডিওয়াই বাই ডিএক্স এইটার আরেকটা মানে হচ্ছে ওয়াই অ্যান্ড এক্স গ্রাফ, ওয়াই অ্যান্ড এক্স গ্রাফের, ওয়াই এবং না এটাকে কি বলো, ওয়াই ও এক্স গ্রাফ এর স্লোপ, অবনতা, এটা ওয়াই, এটা এক্স, এটা হচ্ছে একটা কার্ভ, এটা এম, এই যে এই কার্ভটা এক্স এর সঙ্গে যেটা কোণ করলো এটা হচ্ছে যদি এম হয়ে থাকে, এম ইজ ইকুয়াল টু tan থিটা। এইটা হচ্ছে কি, এটা এম মানে কি, এম মানেই হচ্ছে স্যার ডিওয়াই বাই ডিএক্স, বুঝলাম, মানে যেটাই স্লোপ সেটাই ডিওয়াই বাই ডিএক্স, এইটুকুটা বুঝলাম, যেটাই স্লোপ সেটাই ডিওয়াই বাই ডিএক্স। মানে তাহলে স্যার ডিওয়াই বাই ডিএক্স এম ইজ ইকুয়াল টু লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স, আমাদের স্যার দুটা পয়েন্ট দেওয়া রয়েছে, তাহলে সেই পয়েন্ট আকারে লিখতে পারি ওয়াই টু মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ অবভিয়াসলি লিখতে পারিস, কোনো পরিবর্তন নাই। ডিওয়াই মানে কি, ছোট্ট পরিবর্তন, ডিএক্স মানে কি, ছোট্ট পরিবর্তন, ঠিক আছে। মানে এটা আসল মিনিংটা, মানে পরিবর্তনটাকে কি বলেছে, যখন খুব ক্ষুদ্র হয়ে থাকে, ছোট ছোট যে পরিবর্তনটা হয়ে থাকে সেটাই হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স। যখন ক্ষুদ্র পরিবর্তন হয়ে থাকে, স্মল চেঞ্জ হয়ে থাকবে, সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো ডি2 ওয়াই বাই ডিএক্স টু মানে ডি2 বাই ডিএক্স টু অফ ওয়াই, এবার মানে কি ডিওয়াই বাই ডিএক্স দ্য রেট অফ চেঞ্জ অফ, দ্য রেট অফ চেঞ্জ ইন ডিওয়াই বাই ডিএক্স, দ্য রেট অফ চেঞ্জ in dy by dx with respected to কার সাপেক্ষে, with respected to x, with respected to x, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের d2y by dx বা যেটা ডবল ডেরিভেটিভ বলা হয়ে থাকে, ঠিক আছে। ওকে, এরপর আমরা লিখেছি, দেখ এখানটা কি লিখেছি, যেটা তোরকে মাথায় রাখতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে এই ফর্মুলাগুলো, তাহলেই হবে ক্যালকুলাসের রাজা। ভালো করে মুখস্থ করতে হবে এই ফর্মুলাগুলো যেগুলো লিখছি, সে তাহলেই হবে তুই ক্যালকুলাসের রাজা, ডন ডন, ঠিক আছে, রাজ করবি, তোদের স্কুলে রাজ করবি, এটা বলে দেবো। এই ফর্মুলাগুলো মনে রাখবি, যারা ফার্স্টে উঠবে, স্যার আমি তো ক্যালকুলাসের কিছুই জানিনি, তো জানার দরকার নেই ভাই, এই ফর্মুলাগুলো মনে রাখে না, তোর ফিজিক্সের ক্যালকুলাস আরামসে হয়ে যাবে, তুই ম্যাথামেটিক্স এর কাছে ভালো করে শিখবি, বলে দিবি যে বেশি ডায়লগ মারবে, এনাফ ভাই, ঠিক আছে, তোরা এগুলো জেনে রাখ, এনাফ। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর যেটা ফর্মুলা হয়ে থাকে ভালো করে মনে রাখবে, এই এনটাকে আগে লিখবো ফার্স্টে, বুঝি এক্স টু দি পাওয়ার এন যখন হয়ে থাকবে, এন হচ্ছে একটা ইন্টিজার, এনটাকে আগে লিখবো, তারপরে এক্স লিখবো, তার পাওয়ারে এন মাইনাস ওয়ান, ব্যাস, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাই হচ্ছে ডিডিএক্স,
ddx অফ x টু দি পাওয়ার n এর যেটা ডিফারেন্সিয়েশন। এই ফর্মুলাটা দিয়েই তোদের 85% কোশ্চেন ফিজিক্সের সলভ হবে, 85% ম্যাক্সিমাম। যদি ডিফারেন্সিয়েশন কোথাও লাগে তো এই ফর্মুলাটাই লাগবে, বেশি দেখতে হবে ddx অফ x টু দি পাওয়ার n। সব জায়গায় একটা জায়গার কথা বলছি না, সব জায়গায় তোরা এটা পাবি। যদি কোথাও লাগে তো ddx অফ x টু দি পাওয়ার n এইটাই লাগবে, আর কোথাও লাগবে না, বুঝলা? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনে ভালো করে মনে রাখবি cos x তো জানো, cos x এর মনে রাখবি মাইনাস সাইন x, tan x এর মনে রাখবি 6 স্কোয়ার x, cot x এর মনে রাখবি মাইনাস cos x স্কোয়ার x, cos x স্কোয়ার x, sec x এর মনে রাখবি, সোজা হচ্ছে তো ভাই, হ্যাঁ sec x এর মনে রাখবি sec x ইন্টু tan x, cosec x এর মনে রাখবি মাইনাস cosec x ইন্টু cot x, log of x বেসে p, বা আমরা বলেছিলাম আগের ক্লাসে ওইটার মানেই হচ্ছে কি ln x এর মনে রাখবি 1/x। এই ফর্মুলাগুলো তোরা ভালো করে মনে রাখ। একটা জিনিস তোরা লক্ষ্য দিস, স্যার প্লাস মাইনাস আমি কি করে মনে রাখবো? একটা জিনিস মনে রাখবি, যেখানে সি রয়েছে যখনই cos এর ক্ষেত্রে কি cos x এর যখন ডিফারেন্সিয়েশন করবো x এর সাপেক্ষে, তাহলে সি রয়েছে, তাহলে কি হবে মাইনাস বেরাবে, সি রয়েছে মাইনাস বেরাবে, সি রয়েছে মাইনাস বেরাবে, যেখানে সি থাকবে সেখানেই মাইনাস মাথায় রাখ, ব্যাস বুঝলা? চল এখানটায় কি করবে, অনেক স্যার প্রচুর সময় দেবে, সময় দেওয়ার দরকার নাই ভাই, সময় দেওয়ার দরকার নেই। ডিফারেন্সিয়েশন প্রচুর কঠিন স্যার, একটা 1.5 ঘন্টা লেকচার লাগে ডিফারেন্সিয়েশন, থোড়ি না 1.5 ঘন্টা লাগে, 30 মিনিটের ব্যাপার, তাও লাগেনি ডিফারেন্সিয়েশন বুঝতে। ফিজিক্সের ওরিয়েন্টেড আমি বলছি না যে অ্যাডভান্স লেভেলে তুই ম্যাথের প্রবলেম না, অনেক লাগে, কিন্তু তুই এখানে যদি ক্লাস করি ম্যাক্স টু ম্যাক্স ওই ডিফারেন্সিয়েশন পুরোটা শেষ করতে না 30-35 ঘন্টা লেকচার লাগবে, কারণ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভটা না এইটুকু নয়, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ওটা প্রচুর বড় একটা জিনিস ম্যাথের ক্ষেত্রে। ওকে, এরপর দেখ অ্যাডিশন রুল, y ইজ ইকুয়াল টু a প্লাস b দেওয়া রয়েছে, এটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু কি লিখবো, ddx অফ a প্লাস ddx অফ b, বুঝলাম? a রয়েছে a ডিফারেন্সিয়েশন করবো, b রয়েছে b এর ডিফারেন্সিয়েশন করবো, সিম্পল। হ্যাঁ, এরপর স্যার y ইজ ইকুয়াল টু a মাইনাস b দেওয়া রয়েছে, তাহলে সিম্পল dy বাই dx ইজ ইকুয়াল টু d অফ a ddx অফ a মাইনাস ddx অফ b। হ্যাঁ, এত সহজ? হ্যাঁ স্যার, আর কি? এরপর যেটা মনে রাখবো মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের যে ফর্মুলা, এই দুটো ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখ ddx অফ y ইজ ইকুয়াল টু, ফার্স্টে এটাকে কনস্ট্যান্ট ধরবো, এটাকে ফার্স্টে বাইরে লিখবো, ডিফারেন্সিয়েশন করবো b এর, দিয়ে বিটাকে বাইরে রাখবো, ডিফারেন্সিয়েশন করবো এর। কেমন ব্যাপারটা বলতো? ধর তোর দুটো গার্লফ্রেন্ড রয়েছে, ঠিক আছে, তো এটা মানে দুটো গার্লফ্রেন্ড রয়েছে, তো দুজনের সঙ্গে ডেটে যেতে হবে, ঠিক আছে। তো একদিন কি করলি, তোর একটা গার্লফ্রেন্ডকে হ্যাঁ ফোন করে বললি আজকে আমার শরীরটা খারাপ, তারপর অন্য গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে গেলি, প্লাস অন্যদিন কি করলি, অন্য গার্লফ্রেন্ডটাকে বললি স্যার আজকে আমার শরীরটা খারাপ রে, আর তার যাকে বলেছিলি সেদিন শরীরটা খারাপ তার সঙ্গে ডেটে গেলি, ব্যাস যুক্ত হলো দুজন, তো দুটো গার্লফ্রেন্ডই মন ঠিক থাকলো, বুঝতে পারলে ব্যাপারটা হচ্ছে এরকম। সব জায়গায় ফিজিক্স ভাই, সমঝা? অ্যাজ আ জোক হিসাবেই তোদেরকে বললাম যাতে তোর মনে থাকে, ঠিক আছে, তোর মনে থাকার জন্যই বললাম। ওকে, আর মেয়েরা যদি দেখিস তো এটা কি মনে করবি, ছেলেদের সঙ্গে চিট, মেয়েরা বেশি চিট করে, এরকম মেয়েদের কাছে মিথ্যা কথার ভান্ডার আছে ভাই। তোরা দেখবি মেয়েরা কত মানে ফোনে যখনই দেখবি চ্যাট স্লো হয়ে যাচ্ছে না, ধরো হোয়াটসঅ্যাপে রাত্রে চ্যাট করছে, যখনই দেখবি চ্যাট স্লো হয়ে যাচ্ছে তখন ভাববি ও অন্যজনের সাথে কানেক্ট হয়ে গেছে ব্লুটুথে, তোর ডিভাইস আর তখন কাজ করবে না, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো ছেলেরা ভালো করে চেনে না, কাজে দেবে অ্যাজ আ জোক, ঠিক আছে, দাদা হিসাবে মানবি, অন্য কিছু নয়, দাদা হিসাবে তোকে বলছি। ওয়াই ইজ ইকুয়াল টু এবি, ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ বাই বি, তো তার ক্ষেত্রে যখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে ddx অফ ওয়াই, তাহলে কি হয়ে থাকবে, হাসি পাচ্ছি তোদেরকে বোঝানোর পর আমার, ঠিক আছে। তো চল করতে থাক, তাহলে ফার্স্টে কি লিখবো, ফার্স্টে আমরা ডিভাইডেড চিহ্ন দেবো, নিচে যেটা রয়েছে তার স্কোয়ার করবো, সিম্পল, নিচে যেটা রয়েছে তার স্কোয়ার করবো, তারপর কি লিখবো, তারপর উপরে
নিচের যেটা রয়েছে সেটাকে ফার্স্টে লিখবো, তারপর ডিডিএক্স অফ এ করবো, মাইনাস এ লিখবো, ডিডিএক্স অফ বি করবো। এখানে কিন্তু এরকম করা চলবে না যে এখানে তুই যার সাথে খুশি আর ডেটে যেতে পারো, মানে বি এর সাথেও আগে বি কে বন্ধ করে এ কেও ডেটে যেতে পারো, কিন্তু এ কে বন্ধ করে বি কেও ডেটে যেতে পারো, একই ব্যাপার যেহেতু চোখ করছে। কিন্তু এখানে আগে কি করতে হবে, এর সঙ্গেই ডেটে যেতে হবে, বি কে নিয়ে যেতে পারবি, বি কে নিয়ে যেতে পারবি নি, নিচে যে থাকবে তাকে নিয়ে যেতে পারবি নি, উপরে যে থাকবে তোর মাথার উপর যে বেশি তোকে প্রায়োরিটি দিবে, ঠিক আছে, যে বেশি তোকে দায়িত্ব ফলাবে আর করবে, মানে গাইড করবে, খেয়েছো কিনা বাবু, এ করেছি কিনা বাবু, এরকম করবে, তার সঙ্গে আগে যেতে হবে ডেটে। তার জন্য উপরের যে ফর্মুলাটা আমি এখানটা আরেকবার তোদের কানের কাছে চেঞ্জ দিয়ে লিখছি, ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি, ডিডিএক্স অফ ওয়াই যখন করব ফার্স্টে কি লিখবো, ফার্স্টে আমরা স্যার বি স্কোয়ার করবো, বি ইন্টু ডিডিএক্স অফ এ, যেটা নিচে থাকবে তার সঙ্গে আগে ডেটে যা চলবে নি, যে উপরে থাকবে তার সঙ্গে আগে ডেটে যেতে হবে, ইন্টু বি মাইনাস বি দেবো ডিডিএক্স অফ এ, সরি এ দেবো ডিডিএক্স অফ বি। এই সূত্রটাকে ভালো করে মাথায় রাখবি, প্রচুর ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, এটা কিন্তু তোদের জেনারেলি মনে থাকেনি, কিন্তু এটা যখনই খাতায় প্র্যাকটিস করবি বারবার লিখবি তখন কিন্তু এটা মুখস্থ হয়ে যাবে। ওকে, এরপর দেখ আমরা আউটসাইড ইনসাইড রুল ওইগুলো সব অ্যাজ আ জোক হিসাবেই নিবি, কোনো সিরিয়াসনেস না, ঠিক আছে। জীবনে যতদিন না প্রতিষ্ঠা হবে না পেন করিস না, এটা মনে রাখবি, ঠিক আছে। আউটসাইড ইনসাইড রুল, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ জেড অফ এক্স, এটার কি বলছে, এটা হচ্ছে ওয়াই ইজ ফাংশন অফ জেড অ্যান্ড জেড ইন ফাংশন অফ এক্স, এটার মানে হচ্ছে এটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ জেড অফ এক্স, এরকম ভাবে বলা হয়ে থাকবে। তাহলে ফার্স্টে এটাকে কেমন ভাবে পড়া হয়, ওয়াই ইজ ফাংশন অফ জেড অ্যান্ড জেড ইজ ফাংশন অফ এক্স, মানে ওয়াই হচ্ছে জেড এর অপেক্ষক এবং জেড হচ্ছে এক্স এর অপেক্ষক। ওকে, এটা ডিফারেন্সিয়েশন যখন করবো ফার্স্টে দেখ ডিওয়াই বাই ডিএক্স যখন করবো, মানে ডিডিএক্স অফ ওয়াই করবো, ফার্স্টে কি করবো, ডিডিএক্স অফ এফ অফ জেড অফ এক্স করবো, ফার্স্ট এটা করবো, দেন ডিডিএক্স অফ জেড অফ এক্স করবো। ফার্স্ট এটা হচ্ছে কি চেন রুলের মতো, ফার্স্টে এটা ডিফারেন্সিয়েশন করলাম, তারপর এর ভিতরেরটা ডিফারেন্সিয়েশন করবো, যেহেতু ভিতরেরটা হয়েছে এক্স এর অপেক্ষক, বুঝতে পারলি, জেড অফ এক্স যেহেতু এক্স এর অপেক্ষক, যেটা কি করবো যখন কোশ্চেন করাবো তখন তোরা বুঝবি, একটা কোশ্চেন আছে যেখানে করাবো তোরা তখন বুঝে যাবি যে কি বলতে চাইছে। ওকে, চল এরপর আসছে প্র্যাকটিসে। তো সূত্রগুলা ফার্স্টে কি করবি তোরা বারবার তোর পাশে রাখ, সূত্রগুলো যেগুলো লাগলাম মানে এই যে সূত্রগুলো, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোকে একটা ছোট জায়গায় দেয়ালে চিপটি দে, ঠিক আছে, চিপটি দে, দেওয়ার পর তোরা এই অঙ্কগুলা বলে ডিফারেন্সিয়েশন ভালো বুঝতে পারবি। তারপর তোদেরকে ডিপিপিতে যেটা দেবো, যেগুলো দেবো সেগুলো প্র্যাকটিস করবি, ব্যাস তাহলে হয়ে যাবে। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 9 এর ডিফারেন্সিয়েশন কত হয়ে থাকবে, তাহলে কি বলছি, এক্স টু দি পাওয়ার এন এর হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে 9 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1, তাহলে কি থাকবে 9 এক্স টু দি পাওয়ার 8, বুঝলাম। হ্যাঁ স্যার, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 200, তাহলে 200 এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ 200 এক্স টু দি পাওয়ার 199, 7x এই যে এখানে তোকে একটা বলে দিই, ডিডিএক্স কনস্ট্যান্ট, ধর কনস্ট্যান্ট একটা রয়েছে, তার সঙ্গে ধর এক্স টু দি পাওয়ার 2 রয়েছে, তাহলে কনস্ট্যান্টটা অ্যাজ ইট ইজ বেরিয়ে যাবে এবং এক্স টু দি পাওয়ার 2 এর যেমন ডিফারেন্সিয়েশন হয় সেরকম হবে। তাহলে কনস্ট্যান্ট যখন কোনো একটা টার্ম থাকবে সে কনস্ট্যান্টটা কি হতে বেরিয়ে যাবে, তাহলে এখানে কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্টটাকে আগে বার করবো। এক্স টু দি পাওয়ার 39 এর ডিফারেন্সিয়েশন কি হতে থাকবে, 39 আগে আসলো এক্স টু দি পাওয়ার 39 মাইনাস 1 মানে 38, তাহলে 7 ইন্টু 39 গুণ করবি, আমার দায়িত্ব নয় তোদের, বড় হয়েছিস, দিয়ে যেটা হবে সেটা অ্যান্সার। ডিডিএক্স অফ 9x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার, তাহলে এই দুটো আগে আসবে, তাহলে 9 দুগুণে 18, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত হয়ে থাকবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x n মাইনাস 1 2 মাইনাস 1 মানে 1, 7x এর মানে 7টা, আর ডিডিএক্স অফ x, এই যে ডিডিএক্স অফ x, x রয়েছে মানে কি 7 ইন্টু 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 7 অ্যান্সার। সাইন 90 ডিগ্রি, সে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয়ে থাকে, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 হয়ে থাকে, তাহলে ডিডিএক্স অফ
1। কোন একটা কনস্ট্যান্ট, কোন একটা ধ্রুবকের যখন আমাদের কি হয়ে থাকবে, ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 হয়ে থাকে, ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন কত হয়ে থাকে, 0 হয়ে থাকে। 7 হচ্ছে কি একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স এ হয়ে থাকবে। স্কোয়ার ই হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, ই স্কোয়ার তারও একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, তার ডিফারেন্সিয়েশন 0। সাইন থি এক্স, ওই যে আমরা বলছিলাম না, এই জায়গাটা আমরা এখানে এরপর পড়বো। দেখ সাইন থি এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলেছি, কস এক্স, তাহলে কস থি এক্স লিখে দেবো। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স, তাহলে কস থি এক্স লিখে দিলাম। এরপর এই থি এক্স এরটা ডিফারেন্সিয়েশন করবো ডিডি এক্স অফ থি এক্স, তাহলে থি এক্স এর ক্ষেত্রে কি হয়ে থাকবে, থি হয়ে থাকবে শুধুমাত্র, তাহলে থি আগে লিখে দিলাম, কস থি এক্স। বুঝতে পারলাম? ঠিক একই রকম ভাবে 9x, এইটা তোরা cos 9x আমি করে দিচ্ছি। কসের ক্ষেত্রে কি হয়ে থাকবে, সাইন হয়ে থাকবে, তাহলে মাইনাস আর মাইনাস সাইন হয়ে থাকবে, মাইনাস সাইন 9x, আর 9x এর ডিফারেন্সিয়েশন 9 হয়ে থাকবে, তাহলে মাইনাস 9 সাইন 9x। এটা ভিতরে নাই, এটা বাইরে রয়েছে, মানে সাইন অফ এইটার বাইরে রয়েছে। ওকে, 5x টু দি পাওয়ার 5, তাহলে 25x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, তা আমি মুখে মুখে করছি। ই টু দি পাওয়ার 7x, তাহলে ই টু দি পাওয়ার 7x এর ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত বললাম, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন এটাও একটা ফর্মুলা, ঠিক আছে, এটা আমি ফর্মুলাতে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা একটা ফর্মুলা ওইখানটাতে যে ই টু দি পাওয়ার x এর ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার 7x এর, তাহলে ই টু দি পাওয়ার 7x, আর উপরে যেহেতু 7x রয়েছে তাহলে আমাদেরকে কি করতে হবে, ddx অফ 7x করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার 7x আর 7 এর জন্য শুধু 7। ওকে, এরপর হচ্ছে সাইন 4x স্কোয়ার রয়েছে, সাইন অফ 4x স্কোয়ার, তাহলে সাইন অফ 4x স্কোয়ার এর মানে কি, কস অফ 4x স্কোয়ার হয়ে থাকবে, আর 4x স্কোয়ারের জন্য কত থাকবে, কস অফ 4x স্কোয়ার, আর 4x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্ট 4, এটা করলাম। x স্কোয়ারের জন্য 2 আসবে আর এখানে আসবে 8, তাহলে 8x cos 4x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। ওকে, এরপর দেখ 8x cos 4x স্কোয়ার, ঠিক আছে। এরপর ddx অফ x স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার দেওয়া রয়েছে, তার ক্ষেত্রে স্যার কি হবে, x স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে আমরা কি বলেছি, এর আগের দিনে আমরা সূত্র বলেছি a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে ফার্স্টে আমাদের ভেঙে এলে x y আমরা ধরে নিলাম y, এটা x স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার, এটা ভেঙে নিলাম, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটাকে যদি ভেঙে লিখি x টু দি পাওয়ার 4 প্লাস 8x স্কোয়ার প্লাস 16, এটা যখন ডিফারেন্সিয়েশন করব তাহলে ddx অফ x টু দি পাওয়ার 4, অ্যাডিশনাল রুল মাথায় রয়েছে, হ্যাঁ স্যার, 8x স্কোয়ার প্লাস 16 অ্যাডিশনাল রুল লাগাবো, এই অ্যাডিশনাল রুল যদি লাগাই x টু দি পাওয়ার 4 এর 4x কিউব মাথায় রাখবি, তাড়াতাড়ি করে তোরা বুঝ, যেহেতু ধীরে ধীরে বুঝেছি নিজেরা বুঝ, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, 4 বছর ধরে শুধু ক্যালকুলাস করে আসছি, ঠিক আছে, তাহলে আমার একটা আলাদা লেভেলে প্র্যাকটিস হয়েছে, তো তোরাও যখন এরকম শিখে যাবি তোদের কাছে এরকম ঝাঁক করবি, তোরা আস্তে আস্তে বুঝবি, আমি তাড়াতাড়ি করেছি মানে তোরা ভিডিওটা স্লো করে দেখবি। ওকে, চল 4x কিউব আর দুগুণে 16x, আর 16 যেহেতু কনস্ট্যান্ট 0, এটাই হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, মানে 4x কিউব প্লাস 16x, এটা অ্যান্সার হয়ে থাকবে। ওকে, চল এখানে একটা রয়েছে 7x প্লাস 9x স্কোয়ার, তো 7x প্লাস 9x স্কোয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকবে, 7x এর জন্য 7 হয়ে থাকবে, 9 দুগুণে 18x হয়ে থাকবে অ্যান্সার। এটার ক্ষেত্রে কি হয়ে থাকবে 1005 10,005 ইন্টু 2 আর x হয়ে থাকবে, এটা ইন্টু x হয়ে থাকবে, এটা গুণ করবি। এরপর দেখ এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা y is equal to a sin omega t minus kx। স্যার এটা কি করে করবো, এটা আমি তোকে পিছনের খাতায় নিয়ে যে করে দেখাচ্ছি, এখানে যেহেতু জায়গা হবে নি আমি তার জন্য চ পিছনের খাতায় এই যে 3টে অঙ্ক, 18 দাগ, 19 দাগ, 20 দাগ, একটা একটা করে পিছনের খাতায় যাচ্ছি, পাল্টাচ্ছি, অঙ্ক করছি, তোরা কি করবি, এই অঙ্কটা তুল দিয়ে তোরা পিছনের খাতায় যাচ্ছি, ভিডিওটা তোরা আগে তুল, তারপর পিছনের খাতায় আসছি। চল তুলেছিস y is equal to a sin omega t minus kx দেওয়া রয়েছে, dy by dx বার করতে বলেছে, তা দেখ ddx অফ আমরা কি বলেছি, a হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা করলাম a sin omega t minus kx। ওকে, তাহলে a যেহেতু কনস্ট্যান্ট তাহলে a তো ফার্স্টে বেরিয়ে যাবে, sin x আমাদের রয়েছে, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি হতে হবে, cos x, তাহলে cos অফ omega t minus kx লিখলাম। এরপর দেখ ওমেগা টি আমরা কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে, তাহলে ওমেগা টি তো কনস্ট্যান্ট, তাহলে এরপর আমাদের কি করতে হবে, ddx অফ ওমেগা টি মাইনাস kx করতে হবে, তো তাহলে এটা তো আমাদের রয়ে গেল, তাহলে এটা লেখ a cos
অফ ওমেগা টি মাইনাস কে এক্স, এটা তো আমাদের একটা পার্ট হয়ে গেল। ওমেগা কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, তাহলে এটার ভ্যালু 0। কে তো স্যার এক্স এর আগে কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে কে বেরাবে, আর ডিডি এক্স অফ এক্স মানে কত 1 হয়ে থাকবে, তাহলে এটা, তাহলে আমাদের অ্যান্সার কত থাকবে মাইনাস কে এ কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স। কোথায় পড়বো, এইটা আমরা দেখবো ওয়েভ চ্যাপ্টার, তরঙ্গ চ্যাপ্টারে, বুঝলাম। চল নেক্সট 14 দাগের অঙ্কটাতে চাই, তুল, সরি ওইখানে 13 দাগে দিয়েছিলাম, ওইখানে 18 দাগের অঙ্ক হয়ে থাকবে। নেক্সট 19 দাগের তোরা অঙ্কটা তুল এবং 20 দাগেরটা তুল, দুটাই তুল, পজ করে আমি চলে যাচ্ছি এদের সলিউশনে। চল তোরা তুলেছিস, চল দেখ সলিউশন। y = 2t², তাহলে ddx অফ t² করবো, তাহলে এটার সাপেক্ষে কি হবে 2t dt/dx, 2t dt/dx সিম্পল, ঠিক আছে, এটা সিম্পল dt/dx। dt/dx এর ভ্যালু কি হয়ে থাকবে, কি করে আনবো, dt/dx এর ভ্যালু যদি দেওয়া থাকে তখন তার হবে অ্যান্সার। ধর dt/dx এর ভ্যালু দেওয়া রয়েছে যে এক্স এর সাপেক্ষে টি এর যেটা পরিবর্তন ওটা দেওয়া রয়েছে 2 মিটার 2 দেওয়া রয়েছে, তাহলে 2t, আর dt/dx এর ভ্যালু যেহেতু 2 দেওয়া রয়েছে তাহলে 4 × t, এটা হয়ে থাকবে আমাদের আনসার, বুঝলাম। এটা ধর দেওয়া রয়েছে তখন এটা হবে। ওকে চল 20 দাগেরটা দেখ, 20 দাগেরটা আমি 20 দাগেরটা তোরা তুল। y = x² + 7x + 9 dy/dx এবং d2y/dx মানে ডবল ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। ভিডিওটা পজ কর, দিয়ে তুল, দিয়ে সলিউশন। চল দেখ y = x, তাহলে dy/dx, তাহলে 2x + 7 আর কনস্ট্যান্ট যেহেতু 9 তাহলে ওর 0। এরপর এটা হলো কি, তাহলে এটা আনসার করতে থাকবে dy/dx এর ভ্যালু যেটা হয়ে থাকবে 2x + 7। এরপর এটা তো dy/dx, আমরা কি বলেছিলাম যে d2y/dx মানে কি ddx অফ dy/dx মানে d2y/dx2, এটার মানে হচ্ছে কি, এটার মানে ddx অফ dy/dx, তাহলে dy/dx এর ভ্যালু হচ্ছে কত 2x/7, তাহলে d/dx ইন্টু অফ 2x + 7, তাহলে 2x যেহেতু রয়েছে 2 বেরাবে, x এর জন্য স্যার 1 হয়ে থাকবে, 7 এর জন্য 0, এটা আনসার 2। এটা হচ্ছে d2 ডবল ডেরিভেটিভের আনসার, আর এটা হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভের আনসার, বুঝতে পারলাম। তাহলে 18 এটার দাগ, এইটা 18 দাগের অঙ্কটা ছিল। 18, 19, 20 তিনটা দাগের অঙ্ক আমি তোদের সলিউশন করিয়ে দিলাম। ওকে চল এরপর দেখ একটা কোশ্চেন, ভালো কোশ্চেন। এই কোশ্চেন তোরা ম্যাথমেটিক্সে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে পড়বি। ইফ রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ইনক্রিজিং 1/5 মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড মানে কি, মিটার মানে তোর একটা দৈর্ঘ্য, সেকেন্ড মানে কি টাইম এর একক। Then find rate of change in volume with respect to time when radius of sphere মানে কি ফুটবল বলেছি, তার রেডিয়াস মানে dr/dt, ধরছি রেডিয়াসটা হচ্ছে r, হচ্ছে কি রেডিয়াস অফ স্পিয়ার যেটা দিয়ে রয়েছে r, dr/dt এর ভ্যালু কত দিয়েছে 1/π মিটার/সেকেন্ড। কি বলেছে ফাইন্ড রেট অফ চেঞ্জ ইন ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে কিসে ভলিউমের, মানে ভলিউম আমাদের কত জানি 4/3 πr3, কার স্পিয়ারের ক্ষেত্রে আমরা আগেই পড়েছি। কেন পড়েছিলাম, এই যে এটা যদি না জানতি স্পিয়ারের ভলিউম তাহলে এই অঙ্কটা তোর করতে পারতি, থরি না পাস পারতি, তো তার জন্য তোকে পড়েছিলাম। তো এখানে কি করবো, এটার রেট dB/dt চেয়েছে, মানে dB/dt কত থাকবে, তাহলে 4/3 কনস্ট্যান্ট বেরিয়ে যাবে বলেছি, পায়ও কনস্ট্যান্ট বেরিয়ে যাবে বলেছি, 3r³ এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে হবে 3 × r², এইখানটা চেয়েছে 3r² ইন্টু কি থাকবে dr/dt। এরপর দিয়েছে হোয়েন রেডিয়াস 3 মিটার, যখন রেডিয়াস 3 মিটার মানে r এর ভ্যালু কত দিয়ে রয়েছে 3 দেওয়া রয়েছে, r এর ভ্যালু 3 মিটার। তাহলে এটা দেখ পরের পাতায় নিয়ে যাচ্ছি, তারপর আমি তোকে পড়াচ্ছি। তাহলে পরের পাতায় নিয়ে গেলে দেখ এটা হয়ে থাকবে, পরের পাতায় নিয়ে গেছে, তোরা কোশ্চেনটা দেখবি dB/dt ইজ ইকুয়াল টু, তাহলে dr/dt এর ভ্যালু 1/π দেওয়া রয়েছে, তাহলে এখানে দেখ 3 3 কেটে গেল, তাহলে 4π, r এর ভ্যালু কত dB/dt, r ইজ ইকুয়াল টু 3 মিটারে, তাহলে এখানে r এর ভ্যালু জায়গায় লিখবো 3/2, আর dr/dt এর ভ্যালু কত দিয়েছে 1/π দেওয়া রয়েছে, তাহলে 4 × π, আর 3 3 কত হয়ে থাকবে 9 × 1/, আর এটা তো পাই, তাহলে 1/π, তাহলে পাই সে পাই কেটবে, তার 4 36 মিটার/সেকেন্ড হয়ে থাকবে। এটা হচ্ছে অ্যান্সার dB/dt ভলিউম, রেট অফ চেঞ্জ ইন ভলিউম, এটা হচ্ছে আনসার হয়ে থাকবে, এটা হচ্ছে আনসার হয়ে থাকবে। ওকে এটা হচ্ছে আনসার হয়ে থাকবে, ভালো করে মনে রাখবি। ওকে ওইটার আমরা এখানে পার্টটা করলাম, এখানে যেহেতু জায়গার অভাব ছিল
তো ভালো করে দেখবি, তাহলে বুঝতে পারবি, ঠিক আছে? ওকে, ভালো করে দেখবি, দেখতে হবে ভালো করে, নাহলে পারবি, ঠিক আছে? এটা ভালো করে দেখবি ভিডিওটা, সমস্ত জায়গাটা, তাহলে তোরা কিন্তু ডিফারেন্সিয়েশন এই অঙ্কগুলো কিছুই মনে হবে না, হালু ভালো কিছুই নাই। আমি কি বলেছিলাম, ddx অফ এক্স টু দি পাওয়ার n, এইটা হচ্ছে মূল মন্ত্র, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা। আর একটা হচ্ছে কি, আর একটা যেটা ddx অফ k ইন্টু এক্স টু দি পাওয়ার n, k যেখানে কনস্ট্যান্ট, তাহলে কি হবে, k বেরিয়ে যাবে ইন্টু n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে k হচ্ছে কনস্ট্যান্ট। এই দুটো সূত্রকে জলের মতো মনে রাখ, এই দুটো সূত্রকে মনে রাখ। তো তোরা ডন বেরিয়ে যাবি, কি হইতে হবে এই দুটো সূত্র মনে রাখলে, ডন 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 হয়ে যাবি ক্যালকুলাসের, ওকে, ফিজিক্সের ক্যালকুলাসের, ওকে। চলো এরপর দেখ ম্যাক্সিমাম এবং মিনিমামের যে কনস্ট্যান্ট। তো ম্যাক্সিমাম এবং মিনিমাম যখন করতে হবে, ফর লোকেশন অফ ম্যাক্সিমাম এবং মিনিমাম কোনো একটা বক্ররেখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমাদেরকে যখন পেতে হবে, তাহলে ফার্স্টে কি করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স করবো, সেটা ইজ ইকুয়াল টু 0 করবো। অ্যান্ড ফাইন্ড ভ্যালু হোয়ার এক্স উইল বি ম্যাক্সিমাম এবং মিনিমাম। যখন আমাদেরকে ম্যাক্সিমাম বার করতে বলবে, ফার্স্টে কি করবো, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 করবো, দেন ডবল ডেরিভেটিভ করবো, ধর 0 করলাম, সেখানে একটা এক্স এর ভ্যালু পেলাম, সেই এক্স এর ভ্যালুটা ডবল ডেরিভেটিভ করার পর দেখবো যদি নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম হয়ে থাকবে। আর যদি ডিওয়াই বাই ডিএক্স এর পর এক্স এর একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা এই ডিওয়াই বাই ডিএক্স টু তে বরাবর যদি পজিটিভ হয় তাহলে সেখানে লোকাল মিনিমাম হয়ে থাকবে। এই যে লোকাল ম্যাক্সিমাম এবং লোকাল মিনিমাম এবং ইন্টিগ্রেশনে একটা সেপারেট ভিডিও হয়ে থাকবে, যেটা পরের লেকচারে পাবি। দিল্লি তোদের বেসিক ম্যাথমেটিক্স কমপ্লিট হবে। এরপর আমরা তোদের জন্য যেটা নিয়ে আসবো, সেটা হচ্ছে আমার যেটা আসবে সেটা হচ্ছে সার্কুলার মোশন, ঠিক আছে, নাহলে ফিকশন থেকে আসবে, ফিকশন এর পরে যেটা আসবে সেটা ফিকশন আসবে, ঘর্ষণ যেটা আমরা বলি। নাহলে এনএলএম থেকে করার চেষ্টা করবো, কারণ এনএলএম পার্টটা আমি লিখছি, এনএলএম, ফিকশন, সার্কুলার মোশন, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, এই চারটা আমার কাছে আসছে। এটাই তোদের হয়তো সেমিস্টার 1-এ রয়েছে। তো তোরা কমেন্ট কর, তোদের দেখ ভালো কথা বলছি যে তোরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখ, ভালো লাগলে যেখানে যেখানে ভালো লেগেছে সেগুলো ট্যাগ কর, তোদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার কর, সাবস্ক্রাইব কর, লাইক কর, এবং আমার যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ডাউট হয়েছে ক্যালকুলাসটাকে নিয়ে, ডিফারেন্সিয়েশনটা নিয়ে, সেটা তোরা ডিটেলসে তোরা কমেন্ট লেখ, আমি তোদেরকে ডিটেলসে রিপ্লাইটা দেবো, ওকে? ঠিক আছে, যদি দেখি অনেক বড় অনেক বেশি বেশি কমেন্ট আসছে, অনেক বেশি বেশি ডাউট আসছে, তো সেই টপিকগুলো নিয়ে আমি আলাদা তোদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, হয়েছে? তো আজকে এই পর্যন্ত, তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক এবং পড়াশোনা করতে থাক, ঠিক আছে? এরকমভাবে চালিয়ে যা। 11-12 জার্নিটা এইটুকু নয়, একটা প্রচুর বড় লম্বা জার্নি, নিজেদেরকে ভালোভাবে তৈরি করে রাখ সমস্ত রকম পেপারের জন্য, সমস্ত রকম কোশ্চেনের জন্য। চল এই পর্যন্তই। তো আজকে एक बड़ा वाला थैंक यू मेरी तरफ से आप सभी को। बहुत दिनों से एक बात कहना चाहता हूँ बट कह नहीं पाया, जो आज कहा दिया। आप सभी को एक बड़ा वाला थैंक यू, ठीक है? ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমার দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের টা জানাবো আর ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে কোশ্চেন করে আমরা থার্ড লেকচারে আমরা এনএলএম চলে যাবো, নিউটনস ল অফ মোশন। যেহেতু তোদের একজন ফিজিক্সের স্যার, তো ওইখানে একমাত্রিক গতি পড়াচ্ছে, তোরা ওইখান থেকে ভালো করে পড়, তারপর আমি এনএলএম এ যাবো, ওকে? এনএলএম শুরু করবো, এনএলএম পড়ার পর ফিকশন, সার্কুলার মোশন, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, ব্যাস সেমিস্টার 1 শেষ। তারপর সেমিস্টার 2-তে জোরদার ধামাকা সে শুরু করবো সমস্ত জিনিসটা, যেখানে তোরা পড়বি সেন্টার অফ মাস, রোটেশনাল মোশন, প্রচুর সুন্দর সুন্দর ভাবে তোকে বুঝাবো, থার্মোডাইনামিক্স, ওই জায়গাটা তো প্রচুর ফিল লাগাবো তোদেরকে, মানে প্রচুর সুন্দর লাগবে। তারপর ফ্লুইড, ঠিক আছে, তারপর ওয়েভ, সিম্পল হারমোনিক মোশন, প্রচুর সুন্দর লাগবে, ওকে? চল টাটা।